হ্যাঁ, 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 হ্যাঁ। এগুলো তো আমি অনেক আগেই নোট করে দিয়েছিলাম তোমাদের। ওখানে নোট করা আছে খুব সুন্দর করে। আমি আজকে সেগুলোই দেখাবো, যেগুলো আর কি অতিরিক্ত পিডিএফে দেওয়া ছিল। লাইভ শুরু হয়েছে। হ্যাঁ, প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। না, ফুলারিন জিনিসটা তোমার, আমি বলি প্রথমে। এখন যে কয়টা জিনিস তোমরা ওই অধ্যায়ে পড়েছো ওরা ম্যাক্সিমামই হলো কার্বনের রূপভেদ। মানে বাকিবল, কার্বন ন্যানোটিউব, দেখেছো এদের স্ট্রাকচার। বাকিবল হলো ফুটবলের মতো দেখতে, এটা কি ফুলারিন বলা হয়, বা বাকমিনিস্টার ফুলারিন বলা হয়। আচ্ছা, যাই হোক। তাহলে এখন যদি বলে তোমার পরীক্ষায় যে ফুলারিনের গঠন, মানে সংশ্লেষণ লিখো বা প্রস্তুতি লিখো, তখন তোমাকে শুধু ওইটাই দিতে হবে, যেটা বাকিবল মানে ফুটবলের মতো যেটা দেখা যায় ওইটাই দিতে হবে। আচ্ছা, আর যদি বলে যে কার্বন ন্যানোটিউব, কার্বন ন্যানোটিউব বললে তখন কিন্তু ওইটার জন্য আলাদা একটা তোমার প্রস্তুতি আছে। আমি কিন্তু এটা পিডিএফে দিয়েছিলাম, অথবা আমার ইউটিউবেও ওটা ফ্রিতে দেওয়া ছিল। ঠিক আছে? কনফিউশন আছে কারো? তারপরও আমাকে বলতে পারো কিছু জানার থাকলে, আমি ক্লাস। হ্যাঁ, কার্বন ন্যানোটিউব নিয়ে একটা আলাদা ভিডিও পরবর্তীতে আমি দিয়েছিলাম। ঠিক আছে? তুমি ওই ভিডিওটা দেখে নিবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। মানে আমি ক্লাসের শেষ হলে আমি লিঙ্কটা সেন্ড করে দিব। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? আমি ক্লাস শুরু করব। আচ্ছা, তোমরা অনেকেই যুক্ত হচ্ছ, বা আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ অলরেডি লাইভটা শেয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, আমি ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসে আসলে কি কি আলোচনা করব সেটা একটু আমি শুরুতে বলে নিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা মূলত অনার্স চতুর্থ বর্ষের যে তোমাদের যে পরীক্ষা, সম্ভবত 6 তারিখ তোমাদের পরীক্ষা আছে, অজৈব রসায়ন নির্বাচিত বিষয়। তাহলে সেই পরীক্ষাকে কেন্দ্র করে অধ্যায় 2-এর যেহেতু অনেক কনফিউশন, স্টুডেন্টদের অনেকের অনেক সমস্যা হয়, এই অধ্যায় 2-এর কিছু স্ট্রাকচার বা কিছু যৌগ নিয়ে আলোচনা করব আমরা। এবং পাশাপাশি পরফিন, পরফাইরিন রিং, কোরিন চক্র, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু বেসিক আলোচনা করব। এবং পাশাপাশি আমরা অধ্যায় 3-এর একটা প্রশ্ন দেখব, যেটা আমাদের মূল ক্লাসে দেখানো হয়নি। সেটা হলো যে সিলিকনের বলয় উন্মুক্তকরণ পদ্ধতিতে সিলিকনের প্রস্তুতি। খুবই সহজ একটা প্রশ্ন। এগুলো আমরা আজকের ক্লাসে মোটামুটি আলোচনা করব। আচ্ছা, তাহলে তোমরা যারা নিউ চতুর্থ বর্ষে আসো, মানে উঠেছো আর কি চতুর্থ বর্ষে, তৃতীয় বর্ষে পরীক্ষা শেষ করে, তোমাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। তোমাদেরও এই ক্লাসটা পরবর্তীতে রেকর্ড আকারে দেওয়া হবে। এই যে এবছর আমাদের এই কয়টা কোর্স ছিল, তার ভিতরে আমরা অজৈব রসায়নের পরীক্ষা আমাদের সামনে আর কি। আচ্ছা, তাহলে আমি একদম বেসিক থেকে তোমাদের একটু বই থেকে আগে দেখাই। আচ্ছা, তাহলে কারো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কারণ যেহেতু পরীক্ষা অনেকেরই অনেক প্রশ্ন আসবে এখন মাথায়। একটু বইটা ওপেন করে নিচ্ছি, ওয়েট করো। আচ্ছা, তাহলে আগে আমরা একটু একদম বেসিক, এগুলো আমরা ক্লাসেও দেখিয়েছিলাম। তারপরে যেহেতু আজকের ক্লাসটা এই রিলেটেড, তাহলে আগে একটু আমাদের এদের সম্পর্কে একটু আগে মানে জানা থাকতে হবে, যে আসলে পরফিন কারা, পরফাইরিন, এগুলো অনেকেই মানে অনেকেই কনফিউশন হয়ে যায়। যে নামগুলো তো কাছাকাছি, যে একটার সাথে একটা আর কি গুলিয়ে যায় আর কি। ঠিক আছে? এই জন্য আগে একটু আমরা সংক্ষেপে এই জিনিসগুলো বুঝে তারপর আমরা এই এই টাইপের যে প্রশ্নগুলো ছিল, যেমন প্রোটোপরফাইরিন রিং এর গঠন, তারপর এখানে আয়রন প্রোটোপারফাইরিন রিং এর গঠন আলোচনা করো, হেম গ্রুপ কি, একটা কোশ্চেনের ভিতরে আমরা এই সবগুলোর অ্যান্সার আছে। তারপর সাইটোক্রোম সি, এগুলো সবই একই টাইপের যে যৌগগুলো আছে। তারপর নাইট্রোজেন্স, তারপর অক্সি হিমোগ্লোবিন। তাহলে এই টাইপের আজকের ক্লাসে মূলত আলোচনা। তার আগে একটু এইটা আমরা যদি বুঝতে পারি, তাহলে জিনিসগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আশা করি। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করতেছি। আচ্ছা, তাহলে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটা তোমাদের বই থেকেই নেওয়া, তোমাদের বই এভাবে আছে, আমি নতুন কিছু অ্যাড করিনি এখানে।
আচ্ছা, তাহলে দেখো এখানে আছে যে পরফিন, পরফাইরিন এবং পরফাইরিন চক্র, এই তিনটা ওয়ার্ড এখানে আছে। এখন তিনটা কোনটার সাথে কি পার্থক্য, মেজর ডিফারেন্স গুলা কি, সেগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, তাহলে চারটি পাইরোল বলয় মিথাইন গ্রুপের সাহায্যে মিথাইন সেতু যুক্ত হয়ে যে একান্তরিত ম্যাক্রোচাক্রিক বা বিষম চাক্রিক শ্রেণীর যৌগ গঠন করে তাকে পরফিন বলে। আচ্ছা, এই কথাটার ভিতরে একটু কিছু কম্পোনেন্ট আমাদের বুঝতে হবে। চারটি পাইরোল বলয়। আচ্ছা, এখন পাইরোল জিনিসটা তো আমরা সবাই চিনি, আমরা সেকেন্ড ইয়ারে পাইরোল যে বিষম চাকরির যৌগগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসছি, যে ৫ সদস্য বিশিষ্ট একটা চক্র, যাদের ভিতরে যে এই যে এখানে স্ট্রাকচারটা, এটা হলো পাইরোল, যাদের ভিতরে কি থাকে, একটা বিষম চাকরিক একটা পরমাণু থাকে, চক্রের ভিতরে একটা নাইট্রোজেন থাকে, আর এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। তাহলে এরকম করে চারটা পাইরোল বলায়, একটা দুইটা তিনটা চারটা, চারটা পাইরোল বলায় মিথাইন গ্রুপের সাহায্যে। তাহলে এখানে যে এই যে গ্রুপটা আছে, মিথাইন গ্রুপটা মূলত এরকম ডাবল বন্ড সিএইচ বন্ড, এইটা মূলত মিথাইন গ্রুপ। আচ্ছা, তোমাদের যাদের মাইক্রোফোনটা আপাতত মিউট করে রাখো, সমস্যা হলে তখন আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবো। আচ্ছা, না হলে নয়েজ রেকর্ড হয়ে যাবে আর কি, এই জন্য। আচ্ছা, তাহলে এখন মিথাইন গ্রুপের সাহায্যে, মিথাইন গ্রুপ কোথায় আছে, তাহলে এখানে এই একটা পাইরোল, এই একটা পাইরোল চক্র, একটা পাইরোল চক্র, একটা পাইরোল, টোটাল চারটা পাইরোল চক্র এখানে আছে। তাহলে চারটা পাইরোল চক্রের প্রত্যেকটার সাথে দেখবা যে এখানে একটা কি আছে, সেতু আছে। এই যে একটা সেতু, এই একটা সেতু, এই একটা সেতু, টোটাল চারটা এখানে সেতু আছে। সেই সেতুটার এখানে যে গ্রুপটা আছে সেইটার নাম হলো মিথাইন গ্রুপ। এই যে এখানে সি এই সিএইচ, এখানে একটা তোমার একক বন্ধন, তারপর হলো একটা দ্বিবন্ধন দিয়ে এই পরবর্তী কার্বনের সাথে যুক্ত আছে। মূলত এখানে একটা কি আছে, সিএইচ আছে এই কর্নারে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কি মিথাইন সেতু এবং পাইরোল চক্র। এদের মাধ্যমে একটা কি তৈরি হয়, ম্যাক্রো চাক্রিক, ম্যাক্রোসাইক্লিক অথবা ম্যাক্রোসাইক্লিক বলা হয়। এই যে ইংরেজিতে ম্যাক্রোসাইক্লিক, কনজুগেটেড ম্যাক্রোসাইক্লিক, হেটারোসাইক্লিক, কয়েকটা নাম আছে। আচ্ছা, এখন ম্যাক্রোসাইক্লিক আমরা কাদের বলবো, ম্যাক্রো, ম্যাক্রো মানে বৃহৎ, আর মাইক্রো মানে অতি ক্ষুদ্র, ছোট। আচ্ছা, তাহলে এখন বৃহৎ আণবিক বলয় বা চক্রকে বোঝাচ্ছে এখানে। ম্যাক্রোসাইক্লিক মানে একটা চক্র, এখানে সাইক্লিক মানে চক্র, যেটা বড় একটা বলয় তৈরি করতেছে। বড় বলয় আমরা কিভাবে বুঝবো, এখন বড় তো আর সবাইকে বলা যাবে না, যেটার ভিতরে কমপক্ষে চক্রটা তৈরি করতে ১২টা, ১২ প্লাস, ১২ প্লাস তোমার পরমাণু এখানে ইনক্লুডেড থাকবে বা যুক্ত থাকবে, তাদেরকে আমরা বলবো ম্যাক্রো চাক্রিক। বিষম চাক্রিক শ্রেণীর যে যৌগ, এদেরকে বলা। আচ্ছা, কনজুগেটেড কেন বলা হলো, কনজুগেটেড হলো এখানে একক বন্ধন দ্বিবন্ধন দেখবা যে পরপর করে সজ্জিত আছে, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, এভাবে করে পরপর সজ্জিত অবস্থায় আছে, এই জন্য একে বলা হয় কনজুগেটেড। আর হেটারোসাইক্লিক কেন বলা হলো, কারণ এর ভিতরে এই যে বিষম চাক্রিক যৌগ দ্বারা এই সেতুর মাধ্যমে এরা যুক্ত থাকে। আচ্ছা, তাহলে তোমরা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছো আজকে, লাইভটি তোমরা শেয়ার করে দিতে পারো। অনেকেই ক্লাস পাইনি। আচ্ছা, আমি একটু শেয়ার করে দেই তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, দেখি লাইভ কি চলতেছে। হ্যাঁ, লাইভ চলতেছে। আচ্ছা, আশা করি আজকের ক্লাসটা দেখার পরে তোমাদের পরীক্ষায় যদি এই রিলেটেড কোনো প্রশ্ন আসে, আমি আশাবাদী যে তোমরা একদম কনফিউশন ছাড়াই আশা করি আনসার করতে পারবে। আমি এটা এটুকু আশাবাদী। অলরেডি আমাদের কোর্সে যারা যুক্ত ছিল এই রিলেটেড ক্লাস নিয়েছিলাম, আর তারপরেও কিছু এক্সট্রা আমাদের প্রশ্ন ছিল, সেগুলো আজকে দেখাবো আর কি। সময় লাগবে না, আমরা খুব দ্রুত ১ ঘন্টার ভিতরে আমরা শেষ করব। তো তোমাদের পরীক্ষা শেয়ার করে দিয়েছি। অটোমেটিক শেয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ক্লাস সব জায়গায় শেয়ার হয়ে গিয়েছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, অনেকে যুক্ত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মেইন কনসেপ্টটা বুঝলাম যে পরফিন আসলে কি। তাহলে পরফিন হতে হলে তাদেরকে কি থাকতে হবে, চারটা পাইরোল চক্র থাকতে হবে বা বলয় থাকতে হবে। তাহলে বলয়গুলো এখানে কি থাকবে, মিথাইন সেতু দ্বারা যুক্ত থাকতে হবে, এবং একান্তরিত ম্যাক্রোসাইক্লিক বিষম চাক্রিক, এদের বিভিন্ন যে নামগুলো আছে, এই শ্রেণীর যৌগগুলোকে পরফিন বলা হয়। তাহলে পরফিন গেল আমাদের। তাহলে পরফিন হলো একদম একদম বেসিক একটা স্ট্রাকচার। এর সাথে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু আশেপাশে কোনো এর এই যে পাইরোল চক্রগুলোর সাথে কিন্তু কোনো গ্রুপ বা কিছু এখানে যুক্ত নেই। তাহলে এটার নাম হলো পরফিন চক্র। আচ্ছা, আমি একটু এটা
ইরেজ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে আহ, যে চিত্রে মিথাইন সেতুগুলোকে এখানে আলফা বিটা গামা ডেল্টা দ্বারা, ওরা এখানে আসলে কিছু দেয় নাই বইতে, এখানে মূলত এগুলো তারা বোঝাতে চেয়েছে। এটা ধরো আলফা, এইটা বিটা, এটা গামা, এটা ডেল্টা, ওরা এখানে দেয় না, ওরা নাম্বার দিয়ে দিয়েছে। যাই হোক, একে আবার নিম্নরূপে প্রকাশ করা যায়। তাহলে আরো দেখি কিভাবে। তাহলে এটাকে অনেক সময় এইভাবে, মানে আমরা একটু সরলভাবে আঁকতে চাইলে, এখন এইটাকে যদি তুমি ধরে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে কিন্তু জিনিসটা এরকম দেখা যাবে। মানে এভাবেও চাইলে এটাকে ড্র করা যায়। এই, আচ্ছা, তাহলে এখানে যে নিম্নরূপ প্রকাশ করা যায়, ৫, ১০, ১৫, ২০ নং কার্বনে যুক্ত হাইড্রোজেনকে মেসো হাইড্রোজেন বলা হয়। তাহলে এখানে কিছু হাইড্রোজেন যুক্ত থাকে ৫, ১০, ১৫ এবং ২০ নম্বর কার্বনে। আচ্ছা, এখানে আমরা একটু দেখাই। আচ্ছা, এই যে ৫, এখানে ১০, এখানে ১৫, এখানে ২০, প্রত্যেকের সাথে একটা করে এখানে হাইড্রোজেন আছে, কার্বন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আছে, কার্বন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আছে। আচ্ছা, গেল। তাহলে এগুলো আমাদের বেসিক স্ট্রাকচার, পরফিনগুলো আছে। এখন দেখি আমরা অন্যদিকে পরফিনের ৪টি পাইরোল বলা হয় ১ থেকে ৮ পর্যন্ত স্থানগুলোকে। তাহলে এখানে আমরা কিছু স্থান দেখতে পাচ্ছি, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, এখানে এই যে স্থানগুলো দেখতে পাচ্ছি আমরা, যে পাইরোল চক্রের যে একটা স্থান আছে এখানে। তাহলে ১ থেকে ৮ পর্যন্ত স্থানগুলোতে বিভিন্ন গ্রুপ বা শিকল যুক্ত হয়। এখন এগুলোর সাথে যদি বিভিন্ন তোমার গ্রুপ যুক্ত হয়, এখানে শিকল যুক্ত হয়, বা বিভিন্ন এখানে প্রতিস্থাপক যুক্ত হয়, তখন তারা যে যৌগ গঠন করে তাদেরকে বলা হয় পরফাইরিন। মনে রাখতে হবে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এইটা হলো পরফিন, আর এদের সাথে যদি গ্রুপ যুক্ত হয় তখন তাদেরকে বলা হবে পরফাইরিন। অর্থাৎ পরফাইরিন প্রকৃতপক্ষে পরফিরিনই একটা জাতক। আমরা মেইন প্রশ্ন এখনো আসিনি, মেইন প্রশ্ন আমরা আসবে একটু পরে, আমার এখানে নোট করা আছে সুন্দরভাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা বেসিকটা শিখে নিচ্ছি। তাহলে এই যে পরফাইরিন মূলত কি, পরফাইরিন কিভাবে হয়েছে, এই চক্রটার সাথে বিভিন্ন গ্রুপ অ্যাড হয়ে তারপর কিন্তু পরফাইরিন হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা মূলত পরফিন, যেটা ছিল এই যে পরফিন, এটারই মূলত এক ধরনের জাতক। গেল এটা আমাদের। তাহলে পরফিন পরফাইরিন আমরা কনফিউশন ক্লিয়ার হলো। আচ্ছা, এখন দেখি আমরা পরফাইরিন যৌগসমূহ বিশেষ ধরনের ধাতব আয়রন বিশিষ্ট বা বিশিষ্ট প্রোটিন, যা ম্যাক্রোসাইক্লিক টেট্রাপাইরল কনজুগেটেড দ্বিবন্ধন বিশিষ্ট কাঠামোর উপর প্রতিষ্ঠিত। এই কাঠামোকে পরফাইরিন রিং বা পরফাইরিন নিউক্লিয়াস বা পরফাইরিন কাঠামো বলা হয়। এখন এর ভিতরে যদি বিভিন্ন আয়রন যদি থাকে, আয়রন থাকলে আয়রন থেকে এখানে হিমোগ্লোবিন তৈরি হতে পারে, মায়োগ্লোবিন তৈরি হতে পারে, বিভিন্ন যৌগ এখানে তৈরি করতে পারে। আবার এটাকে বলা হয় পোটোপরফাইরিন। অনেক সময় বলতে এটা একটা নাম আছে পোটোপরফাইরিন। যখন ওর ভিতরে একটা ধাতু এখানে গিয়ে যুক্ত থাকে তখন তার নাম হয়ে যায় পোটোপরফাইরিন। এটা এখানে বইতে কিছুই বলে নাই, এটা সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি। আচ্ছা, তারপর এটার পাশাপাশি আমাদের পরীক্ষায় আরো একটা চক্র আসে, বিশেষ করে এই পার্থক্যটা পরীক্ষায় অনেকবার আসে। তাহলে আমি এখন তোমাদের এইটা পড়ানোর পরে পার্থক্য তোমাদের কাছে খুব ইজি মনে হবে। সংজ্ঞা, তারপর কি কি থাকে, এগুলো নিয়ে মূলত পার্থক্য আছে। আর ঠিক আছে, তাহলে এখানে একটু আমরা দেখি। হ্যাঁ, তাহলে কোরিন চক্রটা আসলে কি, কোরিনটাও ওইটার সাথে একটু, মানে অনেকে গুলিয়ে ফেলে যে পরফাইরিন আবার কোরিন দুইটার ভিতরে আসলে মেজর পার্থক্যটা কি আসলে। আচ্ছা, তাহলে আমরা দেখি পরফাইরিনের ন্যায় কোরিনও একটি ম্যাক্রোসাইক্লিক, ম্যাক্রো বলবো আমরা, ম্যাক্রোসাইক্লিক যৌগ যাতে ৪টি পাইরল এককের উপস্থিতি পরিলক্ষিত। তাহলে এখানে কোরিন চক্র, এটা খ নম্বর, এটা হলো কোরিন চক্র, এখানেও ৪টা পাইরল এখানে চক্র আছে এবং এখানেও মিথিলিন সংযোগ আছে, কিন্তু একটু পার্থক্য আছে। কোরিনের ক্ষেত্রে একদিকে মিথিলিন সংযোগ থাকে, শুধু এই সাইডে মিথিলিন সংযোগ আছে, এবং একই সাথে দুটি পাইরল চক্র সরাসরি যুক্ত থাকে। এইটাই হলো এটার সাথে পার্থক্য। এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো মিথিলিন চক্র নেই। এখানে কিন্তু মিথিলিন চক্র ছিল, এই যে দ্বিবন্ধন ছিল, এটা দেখেই আমরা বুঝতে পারতেছি এখানে একটা মিথিলিন চক্র আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাইরোলটা, চক্রটা এই পাইরোলের সাথে সরাসরি যুক্ত আছে। তার মানে এখানে কোনো মিথিলিন চক্র নেই। তাহলে এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো কোরিন চক্র। আচ্ছা, তাহলে কোরিন একটি বিশেষ ধাতব আয়রন বিশিষ্ট প্রোটিন, যা ম্যাক্রোসাইক্লিক টেট্রাপাইরল অসম্পূর্ণ কনজুগেটেড কাঠামোর উপরে প্রতিষ্ঠিত, যাকে কোরিন রিং নামে পরিচিত। তারপর আমরা কিছু সংজ্ঞা এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমরা বেসিক কম্পোনেন্ট আমরা শেষ করলাম। পরবর্তীতে আমরা এখন এই রিলেটেড মূল প্রশ্নে চলে যাই। এখানে খুব সুন্দরভাবে আমি, তোমরা যারা ভর্তি ছিলে আমাদের একাডেমিতে, তোমাদের নোট করে দিয়েছিলাম সুন্দরভাবে সাজিয়ে। আচ্ছা, তাহলে এখন থেকে আমাদের কোর্সগুলোতে যেসব পিডিএফ অ্যাড হচ্ছে বা নতুন যেসব প্রশ্ন অ্যাড হচ্ছে, বা আগের প্রশ্নগুলো অনেক সময় আমরা মডিফাই করে আমরা একদম টাইপ আকারে সুন্দরভাবে বোর্ড উল্লেখ করে সুন্দরভাবে এখানে গুছিয়ে দিচ্ছি। বিশেষ করে আমাদের যে ভৌত রসায়ন ৩ কোর্সটা নতুন চালু হয়েছে,
এটাই আমরা এভাবে প্রত্যেকটা টপিকস একদম শুরু থেকে এভাবে আমরা সাজাচ্ছি আর কি। ঠিক আছে। ঠিক আছে, আমরা একটু এটা সম্পর্কে দেখি। তাহলে প্রোটোপরফাইরিন রিং এর গঠন আলোচনা করো। পরীক্ষায় এটা আসে যে প্রোটোপরফাইরিন রিং এর গঠন আলোচনা। এখন যদি তুমি পরফিন চক্রটা বুঝে ফেলো বা পরফাইরিন চক্রটা বুঝে ফেলো, তাহলে এই জিনিসগুলো তোমার কাছে খুবই ইজি মনে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রোটোপরফাইরিন একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব অণু যা জীবদেহে হিম তৈরির মূল কাঠামো হিসেবে কাজ করে। এখানে কথাগুলো একটু বুঝতে হবে। এখানে কি বলছে? হিম তৈরির মূল কাঠামো হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এই হিম অণুই আবার কি হয়? হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোমের মতো প্রোটিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহন এবং কোষীয় শ্বসনে অপরিহার্য ভূমিকা পালন করে। তাহলে আগে আমাদের এখানে কি জীবদেহে হিম তৈরির মূল কাঠামো হিসেবে কাজ করবে কে? প্রোটোপরফাইরিন। তারপর এর সাথে বিভিন্ন ধাতু যুক্ত হবে, বিভিন্ন গ্রুপ যুক্ত হবে। গ্রুপ যুক্ত হয় বিভিন্ন এরকম ম্যাক্রোসাইক্লিক যৌগ তৈরি করবে, যেমন হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোমের মতো। সাইটোক্রোম আজকে দেখাবো। তাহলে যারা কি করে? আমাদের অক্সিজেন পরিবহন এবং কোষীয় শ্বসনে অপরিহার্য ভূমিকা পালন করে। তাই প্রোটোপরফাইরিন কি আসলে জীবনের অত্যন্ত মৌলিক অণু হিসেবে বলা হয়। তাহলে পরীক্ষা অনেক সময় আসতে পারে যে প্রোটোপরফাইরিনকে জীবনের মৌলিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অণু হিসাবে কেন বিবেচনা করা হয়। এভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা ক্লাসটি শেয়ার করে দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ন্যানো টিউবের প্রস্তুতি কোনটা ভাইয়া? আচ্ছা, আচ্ছা, ন্যানো টিউবের প্রস্তুতি হলো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেয়া আছে, দুইটা ভিডিও আছে। একটা ন্যানো মানে যে যৌগগুলো আছে এদের নিয়ে। প্রথমটা হলো বাকিবল, আর একটা আছে ন্যানো টিউব। ন্যানো টিউব নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম। আচ্ছা, আমি ক্লাসের শেষে আমি এটা কমেন্টে লিঙ্কটা অ্যাড করে দিব তোমার। আচ্ছা, হাসবি শাহিদ, সবগুলো প্রশ্ন সংক্ষেপে একবার করে পড়ে দেন। আচ্ছা, তো সবগুলো তো পড়া সম্ভব না এক ক্লাসে। আসলে আমরা এখানে আজকের ক্লাসটা মূলত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো, অধ্যায় 2 এর 3 এর একটা দেখাবো। এগুলো নিয়ে মূলত আমরা সাজিয়েছি, এগুলোই নিব আসলে। অলরেডি আমরা এগুলো সব ক্লাস দেখিয়েছি এর আগেও। কিছু প্রশ্ন বাকি ছিল, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা যারা নতুন চতুর্থ বর্ষে আসছো, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য কিন্তু আমাদের মানে একাডেমিতে আহ, 5টা কোর্স টোটাল এখানে আমরা অলরেডি লঞ্চ করেছি। তোমরা অনেকেই ভর্তি হয়ে নোট করতেছে, ওরা পড়াশোনা করতেছে, ক্লাসগুলো দেয়া আছে। সাথে এগুলোর সাথে লাইভ ক্লাস অ্যাড হবে, এবং সবগুলো একসাথে যারা ভর্তি হবে তাদের জন্য পলিমার নোটটা আমরা ফ্রি দিয়ে দিই। যেহেতু এখনো পলিমারের কোর্সটা চালু হয়নি, ঠিক আছে, আমরা ফি অনেক কমিয়ে দিয়েছি যেহেতু ক্লাসগুলো অনেক রেকর্ড হয়ে গেছে আমাদের। তারপর তৃতীয় বর্ষের কোর্স রয়েছে আমাদের, প্রথম বর্ষের রয়েছে 2টা, দ্বিতীয় বর্ষের 2টা, তৃতীয় বর্ষের 2টা, 4টা টোটাল। তৃতীয় বর্ষে 4টা সাবজেক্ট। হ্যাঁ, তোমরা যারা যে ইয়ারে আছো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে তোমরা কোর্স সম্পর্কে বিস্তারিত আপডেট বা অফার থাকলে তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, যেহেতু আমরা চতুর্থ বর্ষের ক্লাস নিচ্ছি, আমরা পরীক্ষায় সময় অপচয় করবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমরা আসলে জীবনের অত্যন্ত মৌলিক অণু হিসাবে বলা যায়। তাহলে প্রোটোপরফাইরিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক অণু বা মৌলিক অণু যদি আসে, তাও আমরা এটার ব্যাখ্যা আমরা এখানে ইনক্লুড করব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রোটোপরফাইরিন একটি টেট্রাপাইরুল যৌগ। এখন ওই যে আমরা এর ভিতরে কি কি থাকে না থাকে একটু আমরা স্ট্রাকচারটা দেখিনি। সেখানে 2টা স্ট্রাকচার আছে। এখন আমরা যে একটু আগে যে পরফিন চক্রটা পড়ে আসলাম, আমি একটু দেখাই তোমাদের। এই যে একটু বই থেকে আমরা দেখে আসছিলাম যে এখানে পরফিন যে চক্রটা ছিল, এখন এইটার সাথে একটু খেয়াল করো পার্থক্যটা কোথায় এখানে। এইটার সাথে পার্থক্যটা হলো এই যে পাইরুল চক্রগুলো আছে, এই পাইরুল চক্রগুলোর সাথে জাস্ট কিছু এখানে শিকল অ্যাড হয়েছে বা এখানে নতুন করে গ্রুপ অ্যাড হয়েছে। এই যে দেখো পার্থক্যটা কোথায়, শুধু এখানেই পার্থক্য, এই যে নতুন কিছু গ্রুপ। আর এইটা কিন্তু মাঝখানে, এইটা কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাইছে। তোমরা চাইলে এত কিছু না দেখাই তোমরা পাইরোল চক্র আকারে দেখাইতে পারো। পাইরোল চক্র যেরকম একটু আগে আমরা দেখাইছিলাম, উপরে একটা ছবি আছে, চাইলে এভাবেও দেখাতে পারো। মানে মাঝখানে কি কি আছে এগুলা না দেখালেও হয়। এটা হলো সময় বেঁচে যায় আর কি। আর এটা আর কি বোঝানোর জন্য যে কোথায় কি আছে একদম বিস্তারিত দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা, দুইটা চিত্র কিন্তু সেম। এই দুইটা চিত্র সেম। এটায় পার্শ্ব শিকলগুলো একদম বিস্তারিত দেখানো আছে, আর এটায় সংক্ষেপে দেখানো আছে। কিন্তু দুইটাই এখানে প্রোটোপরফাইরিনের
কি স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে প্রোটোপরফাইরিন কিভাবে হয়? জাস্ট পরফিন বা পরফাইরিন চক্রের সাথে আমরা এখানে দেখলাম যে এই যে এখানে পরফিন চক্রের সাথে শুধু এখানে কি হবে, গ্রুপ যুক্ত হবে। গ্রুপ যুক্ত হলে কি হয়ে যাবে, এখানে তাকে আমরা পরফাইরিন জাতকের ভিতরে ফেলতে পারি এবং তাদের আরেকটা নাম হলো প্রোটোপরফাইরিন, এর সাথে আলাদা কিছু গ্রুপ এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি এদেরকে কিভাবে এদের কাঠামোতে কি কি থাকে। তাহলে টেট্রাপাইরোল যৌগ মানে চারটা এখানে পাইরোল চক্র থাকে। পাইরোল চক্রগুলো কোথায় আছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ১ ২ ৩ ৪। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু চারটা, এই যে এই একটা সেম চিত্র, জাস্ট এখানে একটু মানে বিস্তারিত দেখানো। তাহলে চারটার যে কোনো একটা তোমরা দিলেই হবে। এই চারটি পাইরোল রিং দিয়ে তৈরি একটি বড় চক্রাকার ম্যাক্রোসাইক্লিক অণু। প্রতিটি পাইরোল রিং ৫ সদস্য বিশিষ্ট, যেখানে চারটি কার্বন একটি নাইট্রোজেন পরমাণু থাকে। এই চারটি পাইরোল রিং একে অপরের সাথে চারটি এখানে আমরা বইয়ের ভাষায় আমরা পড়বো, আমরা বইয়ে পড়েছিলাম কি একটু দেখি। আমরা মিথাইন, মিথাইন আমরা বলবো, মিথাইন বলতে পারি। আচ্ছা, মিথাইন এভাবে আমরা বলবো। মিথেন সেতুর মাধ্যমে যুক্ত হয় বড় সমতল চক্রাকার বলয় গঠন করে। এই সম্পূর্ণ রিংটি সম্পূর্ণভাবে সব প্লানার বা সমতল হয়। এদের ভিতর ইলেকট্রনগুলো পুরোপুরি বলয়ের উপর বিস্তৃত থাকতে পারে। মানে এখানে যেহেতু একটা কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড কিভাবে বুঝলাম আমি, কারণ এখানে দেখো এখানে একক বন্ধন দ্বিবন্ধন কিন্তু পরস্পর এখানে এই দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন একক বন্ধন, এই যে একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন, এভাবে করে কিন্তু পরস্পর এরা একটা কনজুগেটেড রিং সিস্টেমে এরা কিন্তু সজ্জিত আছে। তাহলে যার ফলে এরা কিন্তু কি হবে, সঞ্চারণশীল, এখানে একটা ইলেকট্রন মেঘ সৃষ্টি হবে। বেনজিন যেরকম হয়, বেনজিনের সম্পর্কে তোমরা জানো। তাহলে এই বিস্তৃত ইলেকট্রন বিন্যাসই প্রোটোপরফাইরিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি। তাহলে রিংটির ভিতরে পর্যায়ে একক বন্ধন দ্বিবন্ধন উপস্থিতির কারণে একটি বিস্তৃত কনজুগেটেড পাই ইলেকট্রন সিস্টেম তৈরি হবে। আচ্ছা, তাহলে এই আমাদের মেইন কথা শেষ। জাস্ট গঠনের স্ট্রাকচার আমরা বলতেছি। তাহলে পরফাইরিন রিং এর বাইরের অংশে বিভিন্ন পার্শ্বশিকল যুক্ত থাকে, যা প্রোটোপরফাইরিনের বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অণুতে মোট ৮টি পার্শ্বশিকল থাকে, ৪টি মিথাইল গ্রুপ, ২টি ভিনাইল গ্রুপ এবং ২টি প্রোপরনিক অ্যাসিড গ্রুপ থাকে। তাহলে কি বলছে, কয়টা টোটাল থাকে? তাহলে পরফাইরিন রিং এর মানে পরফিনের সাথে যখন গ্রুপ যুক্ত হয় তখন হয়ে যায় পরফাইরিন। আর এই পরফাইরিনই মূলত এই যে যার সাথে বিভিন্ন গ্রুপ থাকে। তাহলে পরফাইরিনের ভিতরে যদি কারোর সাথে যদি ৪টি মিথাইল, ২টি ভিনাইল, ২টি প্রোপিওনিক অ্যাসিড থাকে, তখন এদেরকে আমরা বলবো প্রোটোপরফাইরিন যৌগ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি বললাম? ৪টি মিথাইল গ্রুপ। ৪টি মিথাইল গ্রুপ কোথায় আছে? এই যে ১ ২ ৩ ৪, ৪টি মিথাইল গ্রুপ আছে। তারপর আরো আমাদের কি লেখা ছিল? ২টি ভিনাইল গ্রুপ, ২টি প্রোপিওনিক অ্যাসিড গ্রুপ। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ২টি ভিনাইল গ্রুপ, একটা আর ২টা প্রোপিওনিক অ্যাসিড গ্রুপ। এই তাহলে এভাবে করে আমাদের মেইন স্ট্রাকচারটা আগে আমাদের শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, গেল আমাদের এটা। তারপর এটা স্ট্রাকচারটা এঁকে দিয়ে আমাদের জাস্ট ব্যাখ্যাটা করলেই হবে। আবার একটু দেখাচ্ছি তোমাদের স্ট্রাকচারটা। তোমরা চাইলে যে কোনো একটা এখান থেকে দিতে পারো। হ্যাঁ, তাহলে তোমরা এটাও দিতে পারবা। এই যে বেসিক স্ট্রাকচার যেটা দেখালাম, চাইলে এই নিচের যেটা, এটা একটু আঁকতে একটু সময় লাগবে তোমাদের। জাস্ট এখানে এই কার্বনগুলো দেখানোর প্রয়োজনে জাস্ট তুমি এখানে বোল্ড লাইনে এই যে দ্বিবন্ধন দিয়ে জাস্ট বোল্ড লাইনে দেখাই দিবা। তো মাঝখানের এগুলো দেখাবা, নাইট্রোজেনগুলো দেখাবা। ঠিক আছে, গেল এটা। আচ্ছা, এখন আবার পরবর্তীতে আরো একটা কোশ্চেন, এটাও একই টাইপের প্রায়। এটা কিন্তু বিগত সালে আসছে, এই বছর আসার জন্য মানে আসার মতো, আসার উপযোগী একটা প্রশ্ন এখানে। দেখো খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে আমরা নোটগুলো এখানে তোমাদের জন্য প্রোভাইড করেছি। এগুলো একবার পড়লেই আশা করি এই কনসেপ্ট আর চিত্রটা যদি ১-২ বার রাখতে পারে, এই কনসেপ্ট খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে আশা করি, আমি আশাবাদী আর কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তোমরা যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে আহ তোমরা আমাকে কমেন্ট করতে পারো, অথবা সরাসরি তোমরা যারা গুগল মিটে যুক্ত আছো তোমরা আমাকে আস্ক করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হলো, আয়রন প্রোটোপরফাইরিন রিং এর গঠন আলোচনা করো। অথবা এখানে আসতে পারে আয়রন পরফাইরিন জৈবিক অণু সম্পর্কে আলোচনা করো। একই প্রশ্ন কিন্তু একটু জাস্ট ঘুরিয়ে বলছে, আয়রনের পরফাইরিন জৈবিক অণু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা যদি টিকে আসে হেম গ্রুপ,
তখন আমরা এই সেম কোশ্চেন থেকে অ্যান্সার করতে পারবো। তাহলে এক প্রশ্নের ভিতরেই আমরা 3টা প্রশ্ন শেখা হয়ে যাবে। তাহলে আয়রনের প্রোটোপরফাইরিন বলুক, আয়রনের পরফাইরিন জৈবিক অণু বলুক, অথবা যদি হেম গ্রুপ বলে, সব ক্ষেত্রেই আমাদের কি হবে? একই অ্যান্সার হবে। ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারতেছি। আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের এটা একটু বিস্তারিত বলতে হবে। আচ্ছা, তাহলে আয়রন প্রোটোপরফাইরিন হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল যৌগ যা হেম নামে পরিচিত। আচ্ছা, তাহলে যদি পরীক্ষায় আসে যে আয়রন পরফাইরিন, তখন তুমি এইভাবে শুরু করবে। আর যদি বলে হেম গ্রুপ দিয়ে শুরু করতে হয়, মানে হেম গ্রুপ কি, তখন তুমি বলবা যে হেম গ্রুপ হলো একটি আয়রন প্রোটোপরফাইরিন বিশিষ্ট একটি যৌগ, জটিল যৌগ। এই জাস্ট একটু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে এই। আচ্ছা, তাহলে এটি হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোমের মতো গুরুত্বপূর্ণ প্রোটিনগুলোর সক্রিয় অংশ বা প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। এখন অনেকের কনফিউশন হবে যে প্রস্থেটিক গ্রুপটা কি। তাহলে এখানে এই যে কিছু আমরা কল আউট সেকশনে বা কিছু এখানে হিন্ট সেকশন অ্যাড করি আমাদের পিডিএফে। বিশেষ করে ভৌততে এটা বেশি প্রয়োজন হয়। মানে একটা সূত্র কোথা থেকে আসছে, বা এটা রুট লেভেলটা কোথায়, ঠিক আছে? এটা আমরা এখানে আবার হিন্ট আকারে এটা আবার উল্লেখ করে দিই, যে এটা পরীক্ষায় লিখতে হবে না তোমাদের, জাস্ট এখানে বেসিকটা বোঝার জন্য। তাহলে প্রোস্টেটিক গ্রুপ হলো এমন এক ধরনের এনজাইম বা প্রোটিন, এরা এনজাইম বা প্রোটিনের এমন একটি অবিচ্ছেদ্য অংশ যা প্রোটিন নয় কিন্তু প্রোটিনের কাজ করার জন্য অপরিহার্য। তাহলে এরা আসলে প্রোটিন না, কিন্তু প্রোটিনের কাজ করার জন্য এরা অপরিহার্য ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে এদেরকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। তাহলে সক্রিয় অংশ বলা যায়, প্রোস্থেটিক গ্রুপ বলা যায়। তাহলে মূলত প্রোটোপরফাইরিন নামক একটি রঞ্জক অণুর কেন্দ্রে আয়রন পরমাণু যুক্ত হয় এই কাঠামো গঠন করে। এখন আগের যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, এখন এই স্ট্রাকচার তুমি শেখো, জাস্ট মাঝখানে একটা কি করো, মাঝখানে একটা আয়রনকে নিয়ে এসে বসাই দাও, মাঝখানে একটা আয়রন যুক্ত করে দাও। আয়রন যুক্ত করলে এর নাম হয়ে যাবে প্রোটোপরফাইরিন। এই এগুলো নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে। এখন আবার তোমাদের কনফিউশন যে ভাই এখানে আবার এইটা কি দিল, এইটা কি দিল। এটা মূলত ওই যে একটু আগে যেটা আমরা দেখাইলাম সেই চেইনটাই মূলত এখানে তোমাদের সরল এখানে স্ট্রাকচার দেখাইছে। মানে এখন উচ্চতর ক্লাসে এগুলো আর কি দেখলেই তোমাদের বোঝার কথা যে এখানে আসলে কার্বন আছে, হাইড্রোজেন আছে, CH2 গ্রুপ আছে এখানে। তাহলে এটা এটা এক্ষেত্রে মূলত এরকম একটা গ্রুপ এটার সাথে আছে, যে CH2 বন্ড, CH2 বন্ড, সি ডাবল ও মাইনাস, অথবা এখানে চাইলে সি ডাবল ও এইচ এভাবেও দেখানো যায়। প্রোটনটা অনেক যুক্ত আকারেও আমরা চাইলে দেখাতে পারি, সি ডাবল এইচ এভাবে আমরা চাইলে দেখাতে পারি। একজন জয়েন রিকোয়েস্ট দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আশা করি তোমরা বাংলা ভাষায় এই ধরনের আমাদের যে প্রত্যেকটা ক্লাস যে তথ্যবহুল আমরা অ্যাড করতেছি বাংলা ভাষায়, আমার মনে হয় না তুমি এই ধরনের ক্লাস কোথাও পাবা। আমরা খুব শীঘ্রই ইউটিউবে এই জিনিসগুলো আপলোড করব, যেগুলো ফ্রি ক্লাস এগুলো আমরা আপলোড করব। এবং প্রতিনিয়ত আমাদের ক্লাস পিডিএফ এগুলো আপডেট হচ্ছে ধীরে ধীরে। তাহলে তোমাদের যারা জুনিয়র আছে, সিনিয়র আছে, যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো, তোমরা চাইলে আমাদের চ্যানেল বা আমাদের যে পেজ বা গ্রুপ এদের রেকমেন্ড করতে পারো। চাইলে যাচাই করে নিতে পারো যে অন্যান্য একাডেমির যে বা অন্যান্য যারা কোর্স পরিচালনা করে তাদের সাথে আমাদের কিন্তু যে পার্থক্যগুলো কি, হিউজ ডিফারেন্স, এটা তোমরা খুব সহজেই যাচাই করতে পারো আশা করি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা মূলত এমন একটা প্ল্যাটফর্ম, আমাদের মূল মোটোটা হলো এমন একটা প্ল্যাটফর্ম আমরা রান করব বাংলাদেশে, যেটা মানে স্টুডেন্টরা যাতে একদম অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষ তারা যাতে একদম রসায়নটাকে তাদের কাছে সহজ মনে হবে, রসায়ন সাবজেক্টটা কঠিন মনে হবে না। যাতে পরীক্ষার আগে তাদের শর্ট সাজেশন বা সেই খুঁজতে না হয়, একদম রিল্যাক্সে গিয়ে পরীক্ষা দিয়ে হল থেকে যাতে বের হয়ে আসতে পারে সবগুলো বুঝে নিজের মতো ভালোবেসে সাবজেক্টটাকে পড়বে, এরকম আমাদের টার্গেট এটা, যাতে তারা পরবর্তী তাদের যে কেরিয়ার আছে, সাবজেক্টিভ যে কেরিয়ার আছে, বিসিএস রিটেন বলি আমরা, বিভিন্ন চাকরি পরীক্ষা বলি, তাতে তারা খুব সহজে এটা থেকে পার পেয়ে যায়। দেখা যায় ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ম্যাক্সিমামই দেখা যায় সারা বছর না পড়ে পরীক্ষার 1-2 মাস আগে পড়া শুরু করে, কিন্তু দেখা যায় কাঙ্ক্ষিত রেজাল্ট হয় না, অনেক সময় বেসিকটা কিন্তু কাঁচাই থেকে যায় এখান থেকে। যাই হোক, এগুলো নিয়ে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার রাসায়নিক গঠন, এখন আমাদের এটার ভিতরে কি কি আছে এই জিনিসগুলো একটু আমাদের সংক্ষেপে উল্লেখ করতে হবে। এই যে সবগুলোর স্ট্রাকচার সেম, মানে এর ভিতরে যা যা থাকে প্রায় সেম। এই যে এখানে শুধু একটা আয়রন থাকবে, মানে একটা এই যে ফেরাস, একটা আয়রন এখানে থাকবে, ফেরাস আয়ন থাকবে আর কি।
তাহলে 4টি পাইরুল বলয় থাকবে, একটা সমতলীয় বৃহৎ চক্রাকার অণু। বলয়গুলো মিথিন চক্র বা সেতুর মাধ্যমে যুক্ত থাকে। এই অংশটিকেই মূলত আয়রন প্রোটোফাইনের ভিত্তি কাঠামো। তাহলে এখানে এই যে ভিত্তি কাঠামোটা কোনটা, এই যে মেইন যে ভিত্তি সেইটা, এখানে 4টি পাইরুল গ্রুপ থাকবে। তাহলে এটা তোমাদের এরকম বোল্ড করার দরকার নেই, এটাকে জাস্ট বোঝানোর জন্য যে এইটা মূলত পাইরুল রিং, এই জন্য এটাকে আলাদাভাবে কালার করা হয়েছিল। তোমাদের পরীক্ষায় বোল্ড বা কিছু করতে হবে না, তোমরা জাস্ট চাইলে লিখে দিতে পারো যে এটা হলো পাইরুল রিং, এটা টান দিয়ে লিখে দিতে পারো, অথবা না লিখলে সময় এটা তুমি ব্যাখ্যা এমনিতেই বলবা। আচ্ছা, তারপর আমরা দেখি এটা গেল। তাহলে পাইরল 4টা পাইরল গ্রুপ থাকবে, এবং এখানে মিথিন সেতু থাকবে, বা মিথাইন আমরা বলতে পারি, যে কোনো একটা বললেই হয়, সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে কেন্দ্রীয় পরমাণু থাকবে আয়রন। তাহলে এখানে মাঝখানে একটা পরমাণু থাকবে, যেহেতু এটার নামই কি আয়রন প্রোটোপরফাইরিন, এই যে আয়রন প্রোটোপরফাইরিন, তাহলে এই জন্য শুধু প্রোটোপরফাইরিন চক্রের সাথে মাঝখানে একটা আয়রন যুক্ত হবে, তখন তার নাম হয়ে যাবে আয়রন প্রোটোপারফাইরিন। তুমি যে কোনো একটা চক্র মনে রাখো, প্রোটোপারফাইরিনটা মনে রাখো, প্রোটোপারফাইরিন মনে রাখলে আয়রন প্রোটোপারফাইরিন তুমি এমনিতেই আঁকতে পারবা। আচ্ছা, আর জৈব রসায়ন সাবজেক্ট, কিছু কিছু সাবজেক্ট আছে তোমাদের এ প্লাস উঠানো, কিন্তু এই সাবজেক্টগুলাই হলো মোক্ষম সাবজেক্ট বলা যায়, মানে এই সাবজেক্টগুলোতে এ প্লাস উঠানো খুবই সহজ। যেমন তার ভিতরে আমার কাছে অজৈবটা মনে হয়েছিল, পলিমার আছে একটা, পলিমারটা আমার নিজের কাছে পার্সোনালি আমার খুব সহজ মনে হতো, বা আমার কাছে ভালো লাগতো পড়ে। পলিমার, তারপর অজৈব, এই সাবজেক্টগুলোতে জৈবতেও ভালো করা যায়, জৈবতেও ভালো রেজাল্ট করা, যদি বুঝে পড়ি এগুলো খুবই সহজ। আর ভৌতর ক্ষেত্রে একটু অনেক, ভৌতর ক্ষেত্রে মার্ক উঠানো সহজ, সমীকরণ হলেই তোমার মার্ক, ঠিক আছে? এটার ক্ষেত্রেও এ প্লাস পাওয়াটা সহজ হয়ে যায়। একটু কষ্ট হয়ে যায় বিক্রিয়ার কৌশল বা বর্ণালী মিতিতে, এগুলো অনেকের ক্ষেত্রে কষ্ট হয়ে যায় আর কি, কারণ এখানে অনেক কনসেপ্ট আছে, বই ওভাবে ভালোভাবে সাজানো নেই, অনেক ভুল আছে, বা অনেক প্রশ্ন আছে এই দুই সাবজেক্টে, এই জন্য অনেকের ক্ষেত্রে এটা একটু কঠিন মনে হয়। আর বাকি সাবজেক্টগুলোতে মোটামুটি নিউক্লিয়ারও এ প্লাস পাওয়া খুব সহজ, পৃথকীকরণ একটু কষ্ট হয়ে যায়, একটু লেখা বেশি, কিন্তু এ প্লাস না হলেও এ পাওয়া যায় খুব ইজিলি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি আয়রন থাকবে, আর চারদিকে 4টি মিথাইল গ্রুপ, ভিনাইল গ্রুপ, 2টি প্রোপায়নিক অ্যাসিড গ্রুপ থাকবে, এই যে 2টা প্রোপায়নিক অ্যাসিড গ্রুপ, তাহলে এটাকে এভাবেও কিন্তু লেখা যায়, আমি বলেছি। তারপর 4টি মিথাইল গ্রুপ থাকবে, এই যে 4টি মিথাইল গ্রুপ এখানে, তারপরে এই যে ভিনাইল গ্রুপ এখানে উল্লেখ করা আছে কোনটা কি গ্রুপ, 2টা ভিনাইল গ্রুপ, 2টা প্রোপায়নিক অ্যাসিড গ্রুপ, আর 4টি হলো মিথাইল গ্রুপ, এইটা মিলে হবে। আর মাঝখানে একটা আয়রন, আর 4টি পাইরল চক্র, এগুলোই তোমাকে পরীক্ষায় বলতে হবে কি কি থাকে না থাকে। সংক্ষেপে এটা বোঝো যে এখানে চিত্রটা দেখো যে এটার ভিতরে কি কি আছে কি কি নাই। এখানে আয়রন আছে, 4টি পাইরল চক্র আছে, তারপর এই যে এখানে মিথিলিন সেতু আছে, সরি মিথাইন সেতু আছে, মিথাইন সেতু আছে, তারপর এখানে আহ, এই যে প্রোপানয়িক অ্যাসিডের চেইন আছে, তারপর এই যে এখানে মিথাইল গ্রুপ আছে 4টা, ভিনাইল গ্রুপ আছে 2টা। এই জাস্ট এগুলোই তোমাকে জাস্ট একটু ব্যাখ্যামূলক আকারে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, গেল এটা। তাহলে এটা এখানে বলছে প্রোপানয়িক অ্যাসিড কি কি আছে, কয়টা এখানে উল্লেখ করা আছে। তারপর আমরা যদি পরীক্ষা আসে যে এর জৈবিক গুরুত্ব বা কার্যাবলী, ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে এখানে পয়েন্ট আউট করা আছে। হ্যাঁ, তাহলে প্রথম হলো এখানে হেম গ্রুপ কোষে মূলত 3টি প্রধান কাজ সম্পন্ন করে, তাহলে এইটাকেই আমরা হেম গ্রুপ বলবো, এখানে যে প্রোটোপরফারিন দেখলাম যা একে অনন্য করে তুলছে। তাহলে প্রথম কাজ হলো অক্সিজেন পরিবহন করবে সে। তাহলে হিমোগ্লোবিন মূলত 4টি প্রোটিন চেইন এবং 4টি হেম গ্রুপের সমষ্টি। এখন হিমোগ্লোবিনটা কিভাবে তৈরি, আমি তোমাদের অনেকে বলছিলাম যে হেম গ্রুপ আসলে হিমোগ্লোবিন দিলেও আমাদের প্রশ্নটা ভুল হবে না, ঠিক আছে? এর কারণ হলো ওই যে 4টি হেম গ্রুপ মিলেই কিন্তু হিমোগ্লোবিনটা তৈরি হবে। তাহলে আমরা যে বইতে যে হিমোগ্লোবিনটা দেখি ওটা কিন্তু একটা একটা দেখাচ্ছে জাস্ট, ওইরকম আরও 4টা অ্যাড হয়ে তারপর কিন্তু হিমোগ্লোবিন তৈরি হয়। তাহলে ওইটা দেখালেও হেম গ্রুপ হয়ে যায়, ঠিক আছে? এটা ভুল হবে না আর কি তোমাদের। আচ্ছা, এটা সেমই, এটা জাস্ট একটু মনে হয় এখানে ভিন্ন থাকতে পারে একটা গ্রুপ, আমার মতে সেম এটা। আচ্ছা, তাহলে এই হেম গ্রুপের আয়রন পরমাণু ফুসফুস থেকে অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সি হিমোগ্লোবিন গঠন করে। তাহলে অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সি হিমোগ্লোবিন গঠন করে এবং সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়, তাহলে অক্সিজেন পরিবহন তাদের কাজ। তারপর হলো ইলেকট্রন স্থানান্তর তাদের কাজ, এখানে সাইটোক্রোম সি বা অন্যান্য সাইটোক্রোম এনজাইমে থাকা হেম গ্রুপটি ইলেকট্রন আদান প্রদান। এখন হেম গ্রুপ আবার অনেকের সাথে যুক্ত হতে পারে, এর সাথে আবার যে যে আমরা একটু দেখাই,
সাইটোক্রোম, এই যে সাইটোক্রোম সি, এই সাইটোক্রোম সি এর মাঝখানেও কিন্তু এখানে আয়রন থাকে, এম গ্রুপ থাকে, কিন্তু তার যে পার্শ্ব শিকলগুলো, এই শিকলগুলো কিন্তু আলাদা। এখানে একটা সালফার আছে, এই যে এদের একটু জাস্ট স্ট্রাকচার আলাদা থাকে, কিন্তু মাঝখানের যে বেসিক স্ট্রাকচার এটা কিন্তু সেম সব ক্ষেত্রে। তাহলে এখানে Fe2+ অবস্থায় কি Fe3+ অবস্থায় পৌঁছায়, পরে জারণ অবস্থা চেঞ্জ হয়ে যায়, কোষীয় শ্বসনে শক্তি তৈরিতে সাহায্য করে। তাহলে ইলেকট্রন স্থানান্তর, অক্সিজেন পরিবহন এবং এনজাইমেটিক ক্রিয়া, এখানে এখানে ক্যাটালেজ বা পার অক্সিডেস নামক এনজাইমগুলো হেম গ্রুপ থাকে, যা শরীরে ক্ষতিকর হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে রূপান্তর করে আমাদের যে কোষ আছে শরীরে, কোষকে রক্ষা করে। তবে তিনটা আমরা বৈশিষ্ট্য দিব। আর যে গঠনে কি কি আছে গঠনগুলো বলবো, আবার একটু গঠনটা দেখাচ্ছি। গঠনে কি কি আছে গঠনটা বলবো, তারপর ব্যাখ্যাটা দিয়ে দিলেই আমাদের জন্য আশা করি ফুল মার্ক তোমরা পেয়ে যাবে। বই অনেক ছোট করে দেয়া আছে, গাইড বা সাজেশন অনেক শর্টকাট করে দেয়া আছে, এগুলো দিলে ফুল মার্ক অনেক সময় স্যাররা দিতে চান না, বা অনেক সময় 4 মার্কের প্রশ্ন 1-2 মার্কও দিতে পারে। ঠিক আছে, এই জন্য একটু আমাদের বিস্তারিত লিখতে হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দেখি সাইটোক্রোম সি, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার উপযোগী। আমরা 99% বলে থাকি যেগুলো পরীক্ষায় আসার উপযোগী। অলরেডি আমরা একটা সাজেশন দিয়েছিলাম তোমাদের। আহ, আমরা 100% কখনোই বলি না, এর কারণ হলো প্রশ্ন তো আর আমি করতেছি না, আমি করলে হয়তো 100% বলতে পারতাম। এটা আমার কাছে এক ধরনের মানে প্রতারণা মনে হয়। আচ্ছা, 99% গুরুত্ব বোঝাতে মানে এটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, তাহলে আমরা দেখি সাইটোক্রোম সি। আচ্ছা, দেখি সাইটোক্রোম সি এর গঠন এবং কার্যগুলি, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে সাইটোক্রোম সি হলো একটি ছোট আকারের হিম প্রোটিন, যা মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে থাকে। মেমব্রেন মানে আবরণ, মাইটোকন্ড্রিয়ার যে আবরণ আছে সেই আবরণে কি থাকে, এই যে সাইটোক্রোম সিটা থাকে। ঠিক আছে, অনেকেই যুক্ত আছো আমাদের সাথে। তোমরা তোমাদের পরিচিত যারা আছে, তোমাদের সিনিয়র জুনিয়র যাই বলো, তোমাদের আমাদের একাডেমিতে মূলত একদম অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষের আমাদের কোর্স আছে। অনার্স প্রথমের আছে 2টা, দ্বিতীয় বর্ষের 2টা মেজর সাবজেক্ট, জৈব আর ভৌত। আর তৃতীয় বর্ষের আছে টোটাল সম্ভবত আমাদের 4টা, চতুর্থ বর্ষের আছে টোটাল 5টা। এভাবে করে আমরা কিন্তু কোর্সগুলো রান করতেছি। তোমাদের যারা আগ্রহী প্রার্থী আছো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে নক দিলেই আশা করি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে 0179180113, এখানে নক দিলেই তোমরা বিস্তারিত জানতে পারবে, অথবা ডেমো ক্লাস লাগলে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসতে পারো। দেখি আমরা সাইটোক্রোম সি, তাহলে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে থাকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ঠিক আছে এখন স্কুলে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা আমরা একটু ভালোভাবে দেখে নিচ্ছি এখানে। এখন একটু পার্থক্য কোথায় কোথায় আমাদের একটু খুঁজে বের করতে হবে, যে ওইটার সাথে এটার পার্থক্যটা কোথায় কোথায়। ওখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অ্যাসিড রিংটা ছিল এটাও কিন্তু এখানে আছে। তারপর যে এখানে আমরা এখানে বলেছিলাম যে প্রোপানয়িক অ্যাসিডের যে 2টা এখানে শিকল থাকে সেটা আছে। তারপর এখানে দেখি আমরা মিথাইল গ্রুপও কিন্তু এটার সাথে আছে, এই যে মিথাইল গ্রুপ আছে 2টা। তাহলে এখানে পার্থক্যটা কোথায় আমরা দেখতে পাচ্ছি, শুধু পার্থক্যটা এই জায়গাটা এসে, এই জায়গাটা এবং এই জায়গাটা এসে। ঠিক আছে, এই যে এই জায়গায় কি ছিল, ভিনাইল গ্রুপ ছিল আমাদের, এই ভিনাইল গ্রুপটা পরিবর্তিত হয়ে এই গ্রুপটা নতুন একটা গ্রুপ কিন্তু এখানে আসছে। তাহলে বাকি সব কিন্তু সেম, শুধু এই 2টা জায়গায় আমাদের একটু খেয়াল করতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, সাইটোক্রোম সি এর স্ট্রাকচার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি। তাহলে সাইটোক্রোম সি গঠনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো হিম গ্রুপ, এটাকে আচ্ছা এটার আরেকটা নাম আছে, এটার হিম সি, হিম সিও বলা হয়, এটা অল্টারনেটিভ নাম, অথবা আমরা হিম সি এভাবে। হিমোগ্লোবিনের আবার হিম গ্রুপের আবার কয়েকটা আলাদা আলাদা, হিম বি, হিম এ, হিম সি, এরকম কয়েকটা। তাহলে হিম সি কে বলা হয় সাইটোক্রোম সি।
তাহলে এটি প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। এর কেন্দ্রে একটি আয়রন পরমাণু থাকে যা পরফাইরিন বলয় দ্বারা বেষ্টিত থাকে। তাহলে এখানে মাঝখানে একটা কি আছে, আয়রন আছে, চারপাশে কি আছে, এই যে পাইরুয়াল বলয়, বা আমরা বলতে পারি এখানে যে পরফাইরিন বলয় দ্বারা বেষ্টিত থাকে। এই যে চারপাশে পুরোটাকেই আমরা বলতে পারি পরফাইরিন বলয়। আচ্ছা, তারপর আমরা হিমের পার্শ্বশৃঙ্খলে প্রোটিন অংশের সাথে দুটি থায়ো ইথার বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এইটাই এখানে মেইন মানে পয়েন্ট এখানে। তাহলে এখানে হিমের পার্শ্বশৃঙ্খলে প্রোটিনের সাথে দুটি থায়ো ইথার, তাহলে থায়ো ইথার এই যে এখানে দুইটা কিন্তু থায়ো ইথার গ্রুপ এখানে কিন্তু যুক্ত আছে। থায়ো ইথারের স্ট্রাকচারটা কি হয়, সালফার থাকে, সালফারের সাথে আরো এখানে গ্রুপ যুক্ত থাকে। এই যে এখানে সালফার আছে, সালফারের সাথে এই পাশে এই কার্বন আছে, একটা পুরো গ্রুপ আছে। আবার এখানে R2 দ্বারা মানে এখানেও আরো একটা গ্রুপ এখানে অ্যাড হতে পারে আর কি। সেটা আর এখানে দিলে আবার এটা বড় হয়ে যেত চিত্র, তাহলে সংক্ষেপে আমরা এখানে R দ্বারা প্রকাশ করে দিয়েছি। আচ্ছা, তাহলে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে এরা জারণ অবস্থা 2 থেকে 3 তে এদের কনভার্ট হয়। আচ্ছা, তার আরেকটা অংশ আছে প্রোটিন অংশ। আচ্ছা, এটি প্রায় 104টি অ্যামাইনো অ্যাসিডের একটি চেইন। প্রোটিন অংশটা এখানে আঁকা সম্ভব না, কারণ এটা অনেক বড় একটা চেইন। এটি হিম গ্রুপটিকে চারপাশ থেকে ঢেকে রাখে এবং যা হিমের স্থায়িত্ব নিশ্চিত করে এবং রিডক্স পটেনশিয়াল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে দুইটা অংশ, প্রোটিন অংশ আর এখানে হলো হিম গ্রুপ, বা যে এই গ্রুপটা যে আমরা দেখাচ্ছি এটা। আর প্রোটিন অংশ এর চারপাশে এর সাথে আবার আলাদাভাবে গিয়ে একে ঘিরে রাখে। আচ্ছা, গেল এটা। তারপর এখন পরীক্ষা আসে যে সাইটোক্রোমের যে কার্যাবলী। আচ্ছা, ক্লাস 15 মিনিট আছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা ক্লাস যদি এখান থেকে শেষ হয়ে যায় তোমরা লাইভ দেখে নিবা, গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে কার্যাবলী দেখি সংক্ষেপে একটু। আমরা কার্যাবলীকে দেখি। শক্তি উৎপাদন করে, ইলেকট্রনের বাহক হিসেবে কাজ করে, সচল সেতু হিসাবে ইলেকট্রনের আদান প্রদান করতে পারে, তারপর এটিপি তৈরি করতে পারে মানে শক্তি উৎপন্ন করতে, কোষের মৃত্যুটা নিয়ন্ত্রণ করতে পারে। তারপর এখানে অক্সিজেন ব্যবহার করে এটি ইলেকট্রন পৌঁছে দিয়ে অক্সিজেন থেকে পানি তৈরিতে সাহায্য করতে পারে। কোষের সুরক্ষা দানে এটা কাজ করে। কোষের ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল কমিয়ে অক্সিডেটিভ ক্ষতি থেকে একে রক্ষা করে। বিপাক নিয়ন্ত্রণ, কোষের ভিতরে জারণ বিজারণের ভারসাম্য বজায় রাখতে এটা সাহায্য করে। আচ্ছা, তারপরে আমরা দেখি আরো এক, তাহলে আমাদের প্রশ্ন শেষ। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে কার্যাবলী চেয়েছে, এর গঠন চেয়েছে, আর এখানে আমরা সংজ্ঞা আমরা বলেছি, চিত্র আমরা দিয়েছি। এই আমাদের কোশ্চেনে যা যা চেয়েছে আমাদের এখানে অ্যান্সার করা হয়। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এবার। আচ্ছা, গেল এটা। তারপর আরো একটা কোশ্চেন, এটা 2022 সালে আসছিল এবং এটা অনেক সময় টিকা আকারে আসে যে নাইট্রোজেন্স কি, এর চিত্র সহকারে বর্ণনা করো, বা নাইট্রোজেন্সের এনজাইমের গঠন কার্যকারিতা ব্যাখ্যা, অথবা পরীক্ষায় টিকা হিসেবে আসতে পারে যে নাইট্রোজেন্স, এভাবে আসতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি যে নাইট্রোজেন জিনিসটা আসলে কি। তাহলে নাইট্রোজেন্স হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মেটাল ও এনজাইম কমপ্লেক্স। মেটাল দ্বারা এখানে একটা চারদিকে সন্নিবেশ বন্ধনের মধ্যে যুক্ত হয়, একটা এনজাইম এখানে তৈরি হয়। তাহলে মেটাল ও এনজাইম কমপ্লেক্স যা বায়ুমণ্ডলে অত্যন্ত স্থিতিশীল ও নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাসকে ভেঙে অ্যামোনিয়াতে রূপান্তর করে। এই প্রক্রিয়াকে জৈবিক নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। তাহলে এই প্রশ্ন কিন্তু আমরা আলাদাভাবেও কিন্তু পড়িয়েছিলাম, এটা কিন্তু আগের ক্লাসগুলোতে ছিল, যে নাইট্রোজেন ফিক্সেশন, এখানে বিক্রিয়া, তারপরে বিভিন্ন কার্যাবলী, এগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম। তাহলে সেই নাইট্রোজেন ফিক্সেশনেরই এখানে একটা যে সহায়ক যে এনজাইম আছে, এই এনজাইম নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটার নাম হলো নাইট্রোজেন্স বা মেটালো এনজাইম কমপ্লেক্স এটাকে বলতে পারে। এটা স্ট্রাকচার একটু জটিল মনে হতে তোমাদের জটিল মনে হতে পারে। আচ্ছা, তাহলে এটা জাস্ট এখানে দেখলে আমরা এটা বুঝতে পারবো যে নাইট্রোজেন মূলত দুটি প্রোটিন, একটা আয়রন প্রোটিন আর একটা হলো মলিবডেনাম যুক্ত, এখানে আয়রন প্রোটিন একটা থাকবে এখানে। তাহলে প্রোটিন নিয়ে যুক্ত হবে। আচ্ছা, তাহলে এটি এনজাইমের প্রাণকেন্দ্র বা এফইএমও ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা একটু সংক্ষেপে এর স্ট্রাকচারটা দেখি। ধাতব ক্লাস্টারটি 7টি আয়রন ও একটি মলিবডেনাম পরমাণু দিয়ে গঠিত। এখানে 7টা আয়রন আছে, 1 2 3 4 5 6, 7টা আয়রন আছে, একটি মলিবডেনাম পরমাণু আছে, এবং যেগুলো সালফার ব্রিজের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে এখানে দেখতে পাচ্ছি আমরা। তাহলে আগে আমরা যদি এইগুলো আঁকতে পারি, মাঝখানে একটা আমরা কার্বন আঁকবো, কার্বনের সাথে আয়রন 4টা, এখানে 1 2 3 4 5 6টা আয়রন দিব। তারপরে এর সাথে এই আয়রনের সাথে একটা সালফার, আবার একটা আয়রন, তারপর এর সাথে সালফার আর একটা এখানে মলিবডেনাম। এইভাবে করে আমরা প্যাটার্ন ফলো করে আঁকতে পারি। পাশাপাশি প্রত্যেকটার সাথে আমরা দেখব যে সালফার এখানে
ব্রিজের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত করে। তাহলে এখানে দুইটা আয়রনকে ব্রিজের মাধ্যমে সালফার কানেক্ট করে দিছে, দুইটা আয়রনকে ব্রিজের মাধ্যমে সালফার কানেক্ট করে দিছে, দুইটা আয়রনকে ব্রিজের মাধ্যমে সালফার কানেক্ট করে দিয়েছে। আবার এই দুইটা এটাকে কানেক্ট করে নাই, এইটা এইটা এবং এইটাকে সালফারের মাধ্যমে কানেক্ট করে দিয়েছে, আবার এই দুইটাকে সালফার কানেক্ট করছে, আবার এই দুইটাকেও কিন্তু এই সালফার কানেক্ট করছে। এভাবে করে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা এই যে আয়রনকে এখানে কিন্তু আয়রন, তারপরে এই যে ধাতুগুলাকে একে অপরের সাথে সালফার দ্বারা ব্রিজের মাধ্যমে এখানে যুক্ত করে দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে এভাবে যুক্ত হয় স্থিতিশীল একটা ত্রিমাত্রিক কাঠামো এখানে তৈরি করে। ক্লাস্টারে একেবারে কেন্দ্রে একটি কার্বন পরমাণু থাকে, মানে মাঝখানে একটা কার্বন পরমাণু থাকে, যা পুরো গঠনের স্থায়িত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মলিবডেনাম অংশটি হেমোসাইট্রেট ও হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে এই যে এখানে হিস্টিডিন, তারপর এই যে এখানে পুরোটা হেমোসাইট্রেট, এই যে এনজাইমের সাথে এরা কি থাকে, যুক্ত থাকে। আর আয়রন অংশটি সিস্টাইন, এই যে সিস্টাইন অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিনের সাথে যুক্ত হয়, ক্লাস্টারটিকে প্রোটিনের ভিতরে স্থিতিশীলভাবে আটকে রাখে বা ধরে রাখে। বেশ সংক্ষেপে আমাদের স্ট্রাকচার কিন্তু বর্ণনা হয়ে গেল। এই আচ্ছা, ঠিক আছে, আমি আরো কিছু দেখাচ্ছি। আচ্ছা, তারপরে কার্যক্রম প্রণালী, এখন আমরা একটা বিক্রিয়া দিয়ে এটার কার্যপ্রণালী বলতে পারি। এখানে প্রথমে আয়রন প্রোটিন থেকে ধীরে ধীরে এফইএমও ক্লাস্টার, এখানে যে আয়রন মলিবডেনাম ক্লাস্টারে প্রবাহিত হয়। আচ্ছা, তারপর এখানে এবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন ক্লাস্টারটিকে ধাতব কেন্দ্রের সাথে যুক্ত হয়, নাইট্রোজেনের সাথে যুক্ত হয় এবং পর্যায়ক্রমে ইলেকট্রন এবং প্রোটন গ্রহণ করতে থাকে, ফলে নাইট্রোজেন অত্যন্ত স্থিতিশীল, অত্যন্ত শক্তিশালী, আহ, এবং ট্রিপল বন্ধন দুর্বল হয়ে ভেঙে যায় এবং শেষ পর্যন্ত 16টি এটিপি অণু শক্তি ব্যবহারের মাধ্যমে নাইট্রোজেন সম্পূর্ণরূপে বিজায়িত হয়, দুটি অ্যামোনিয়া এবং একটি হাইড্রোজেন অণু উৎপন্ন করে। এভাবে করে আমাদের কি হচ্ছে, এই মানে কার্যপ্রণালীটা হচ্ছে। তারপরে এখানে চাইলে আমরা একটা বিক্রিয়া দেখাইতে পারি যে কয়টা ইলেকট্রন ছাড়লো, কয়টা প্রোটন যুক্ত হলো, কত এটিপি এখানে যুক্ত হয়ে কতটা তৈরি হলো। ঠিক আছে, এই যে ঠিক আছে, তাহলে এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা হলো অক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, এখন আমরা হিমোগ্লোবিন অলরেডি আমাদের আগের ক্লাসগুলো দেখেছিলাম, হিমোগ্লোবিন, তারপর ভিটামিন মায়োগ্লোবিন, তারপর ভিটামিন বি 12, এই জিনিসগুলো সব আমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখেছিলাম। তোমরা যারা কোর্সে যুক্ত আছো কিন্তু ওই ক্লাসগুলো মিস করেছো, বা তো তোমরা একটু টেনে ক্লাসগুলো দেখে নিবে আশা করি। আজকের ক্লাসে আমরা যেগুলো একদমই দেখাই নাই বা যেগুলো একদম কনফিউশন ছিল তোমাদের, সেগুলো একটু আমরা আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে দেখো অক্সিহিমোগ্লোবিনের পার্থক্যটা কি? হিমোগ্লোবিনের মাঝখানে তুমি শুধু জাস্ট এখানে আহ, একটা O2 অক্সিজেন অ্যাড করবা, তাহলে এটা কি হয়ে যাবে, অক্সিহিমোগ্লোবিন হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটার একটু স্ট্রাকচার বলতে হবে, সবগুলো একই প্রায়। তাহলে অক্সিহিমোগ্লোবিন হলো রক্তে প্রবাহিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্থায়ী রাসায়নিক যৌগ। ফুসফুসের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন যখন বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন এই উজ্জ্বল লাল বর্ণের যৌগটি গঠিত হয়। মানবদেহে অক্সিজেন পরিবহনের প্রধান বাহনই হলো অক্সি হিমোগ্লোবিন। তাহলে মানবদেহে অক্সিজেন পরিবহনের বাহন কি, অক্সি হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন একটি প্রোটিন অণু, 4টি পেপটাইড পলিপেপটাইড চেইন, 4টি হেম গ্রুপ নিয়ে গঠিত হয়। প্রতিটি হেম গ্রুপের কেন্দ্রে একটি ফেরাস আয়ন যুক্ত থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফুসফুসের অ্যালভিওলিতে অক্সিজেনের আংশিক চাপ বেশি থাকায় হিমোগ্লোবিনের প্রতিটি আয়রন বা ফেরাস আয়ন একটি করে অক্সিজেন পরমাণুর সাথে শিথিলভাবে যুক্ত হয়। তাহলে হিমোগ্লোবিন এখানে অক্সিজেন যুক্ত হয়, অক্সি হিমোগ্লোবিন তৈরি করতেছে। এখানে SbO2 এটা হলো অক্সি হিমোগ্লোবিন। এখন এটার কিছু কার্যকারিতা বলতে হবে, যদি টিকে হিসেবে আসে বা অন্য কোনোভাবে আসে, আমাদের একটু কার্যকারিতাটা উল্লেখ করতে হবে। কোষে অক্সিজেন সরবরাহ করতে ব্যবহার করা হয়, শক্তি উৎপাদনে সচল রাখে, অম্ল এবং ক্ষার ভারসাম্য বজায় রাখতে বাফার হিসেবে কাজ করে, ধমনীতে রক্ত উজ্জ্বল লাল দেখানোর প্রধান কারণই হলো অক্সি হিমোগ্লোবিন। এভাবে করে আমরা বলে এখান থেকে আমরা স্ট্রাকচারটা এঁকে দেবো। হিমোগ্লোবিনের মতোই, জাস্ট এখানে কি মাঝখানে একটা আয়রনের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকবে। ঠিক আছে, তারপরে প্রাণ সক্রিয় মৌলসমূহ অনেক সময় টিকে হিসেবে আসে। প্রাণ সক্রিয় মৌল আসলে কারা, এগুলো আমরা একদম ক্লাসের শুরুতে আমরা দেখিয়েছিলাম বই থেকে, তারপর আমরা এখানে আবার সুন্দরভাবে নোট করে সাজিয়ে দিয়েছি তোমাদের। তাহলে এগুলো আশা করি তোমাদের সমস্যা হবে না। প্রকৃতিতে প্রাপ্ত একটা 118টি মৌলের জীবদেহের জন্য অপরিহার্য নয়। যে সকল মৌল জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি, গঠন এবং শরীরবৃত্তীয় বিপাকীয় কাজ
সচল রাখার জন্য সরাসরি অংশগ্রহণ করে তাদেরকে প্রাণ সক্রিয় মৌল বলা হয়। এদের অভাব ঘটলে আমাদের বিভিন্ন ধরনের রোগ বা অসুবিধা দেখা দিতে পারে। দেখো এখানে কত সুন্দরভাবে আমরা অ্যাড করেছি। এখানে প্রত্যেকটা কোশ্চেনের পাশে আমরা বোর্ড উল্লেখ করেছি। যেগুলো আমাদের জানা ছিল সেগুলো আমরা অ্যাড করেছি। পাশাপাশি একদম যতটুকু পরীক্ষায় লিখতে হবে ততটুকু এখানে সুন্দরভাবে ডায়াগ্রাম সহ সুন্দরভাবে এখানে সাজানো আছে। একদম পরিপেটি করে। আশা করি তোমরা যারা নিউ ফোর্থ ইয়ারে আছো তোমরা আমাদের কোর্সে যুক্ত হলে তোমরা উপকৃত হবে আশা করি সর্বোচ্চ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর শ্রেণীবিভাগ কিছু আছে মুখ্য মৌল, মেজর, কিছু আছে গৌণ, এগুলো তোমরা জানো। তারপর এদের ভূমিকা কি, কোনটার কি, আয়রনের ভূমিকা কি, এটা সাইটোক্রোমের উপাদান। ম্যাগনেসিয়াম এটা হলো বিভিন্ন সালোকসংশ্লেষণ অপরিহার্য উপাদান। ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে। জিঙ্ক ইনসুলিন হরমোন। তারপর ৩০০-টির বেশি এনজাইমের উপাদান হিসেবে কাজ করে। তারপর কোবাল্ট ভিটামিন বি 12 এর প্রধান উপাদান হিসেবে কাজ করে। বি 12। আচ্ছা, তাহলে প্রাণ সক্রিয় মৌলের বৈশিষ্ট্য, এদের নির্দিষ্ট সীমার মধ্যে জীবদেহে অবস্থান করে। এদের একটির কাজ অন্যটি দিয়ে প্রতিস্থাপন করা যায় না, মানে যেটা তোমার দরকার হবে সেটা দরকার হবেই। একটার কাজ দিয়ে তুমি অন্যটা তোমারকে অ্যাপ্লাই করলে হবে না। মৌলটির ঘনত্বের আধিক্য বা স্বল্পতা উভয় জীবদের জন্য ক্ষতিকর হতে পারে, মানে বেশি হলেও সমস্যা আবার কম হলেও সমস্যা হবে। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ের আমাদের যে এক্সট্রা যে কোশ্চেনগুলো ছিল এগুলো আমাদের পড়ানো হয়ে গেছে। তারপর তোমরা আমাদের অজৈব রসায়নের প্লেলিস্টটা দেখবা। প্লেলিস্টে কিন্তু অলরেডি অনেকগুলো প্রশ্ন একদম অধ্যায় একের, C3B এর, তারপর পয়েন্ট গ্রুপ যেগুলো পরীক্ষা আসে প্রতি বছর, ওয়েট রুলস, তারপর ন্যানো টিউব, বাকি বল, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অ্যাড করা আছে। মানে কি ইউটিউবে জাস্ট প্লেলিস্টটা তোমরা ইউটিউবে গিয়ে অথবা আমাদের দেখবে আমাদের পেজে গতকাল সম্ভব দিয়েছিলাম, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, অথবা ইউটিউবে সার্চ করলেই হবে, কেমিস্ট্রি এক্সপ্লোর একাডেমি লিখে সার্চ করলেই তোমাদের অজৈব রসায়নের লিস্ট পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এই অধ্যায়ের আমরা ক্লোজ করব। আচ্ছা, এই অধ্যায়ে আরো কিছু এখানে প্রশ্ন আছে, এগুলো তোমরা পড়ে ফেলবা। এগুলো অবশ্য আমি আগে দেখিয়েছিলাম যে পার্থক্যটা, তারপর এখানে হিমোগ্লোবিনের স্ট্রাকচার, গঠন, বৈশিষ্ট্য, এগুলো আমি তোমাদের বই থেকে এগুলো সুন্দরভাবে নোট করে দিয়েছিলাম। এই যে এখানে নোট করা ছিল হিমোগ্লোবিনের বৈশিষ্ট্য। তারপর এই যে আরেকটা আছে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড, এই যে এদের যে বিভিন্ন প্রতিক্রিয়া। তারপর এখানে করিন চক্র, এগুলো আমরা দেখিয়েছিলাম। এগুলো নাইট্রোজেন ফিক্সেশন, এগুলো এই অধ্যায় থেকে পরীক্ষা আসবে। তারপর আসলে এগুলো হিমোগ্লোবিন মায়োগ্লোবিনের পার্থক্য, সবগুলো মায়োগ্লোবিনের স্ট্রাকচার, তারপর ভিটামিন বি 12 এর গাঠনিক সংকেত এবং বৈশিষ্ট্য। তারপর এগুলো কিন্তু আমি ক্লাসে দেখিয়েছি। এই যে এখানে মার্ক করা আছে, তার মানে এগুলো আমি ক্লাসে দেখিয়েছি। তারপর এখানে খুব সহজে আমি এটা আঁকা শিখিয়ে দিয়েছিলাম তোমাদের, যে কিভাবে ভিটামিন বি 12টা তোমরা সংক্ষেপে আঁকবে, এখানে খুব সহজভাবে এখানে দেওয়া ছিল। আচ্ছা, তারপর নাইট্রোজেন ফিক্সেশন, এগুলো এই যে দাগ দেওয়া আছে, তার মানে এগুলো আমি পড়িয়েছিলাম ক্লাসে। তারপর রাইজোবিয়াম কি, তারপর প্রাণ সক্রিয় মৌলের আরো আগেও দেখিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায় আমরা এখন ক্লোজ করব। এখন আরেকটা কোশ্চেন আমরা দেখাবো যেটা এবার তোমাদের পরীক্ষা আসতে পারে অধ্যায় 4 থেকে। সুলতানা আক্তার ভিটামিন বি 12টা একটু দেখেন। আচ্ছা, আচ্ছা, তুমি তো আমাদের গ্রুপে মানে কোর্সে অ্যাড আছো, তুমি জাস্ট ক্লাসটা দেখে নিবে একবার। ওটা দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। ক্লাসটা দেখে কোথাও যদি কনফিউশন হয় আমাদের সাপোর্ট গ্রুপে জানাবো। ওখানে যে চিত্রটা যেভাবে আঁকা আছে ওভাবে আঁকলেই হবে। এটা তোমার নিয়ে কনফিউশন করতে হবে না। আমার পিডিএফে যেটা যেভাবে আছে ওভাবে দিলেই আশা করি এনাফ, এর বাইরে কিছু দরকার হবে না। আচ্ছা, তারপরে আমরা অধ্যায়ে 4-এর একটা কোশ্চেন দেখব যে বলয় উন্মুক্তকরণ পদ্ধতিতে, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়েছিল যে ভাইয়া এটা কিভাবে পড়বো না পড়বো, কতটুকু দিব পরীক্ষায়, এটা নিয়ে এটা পরীক্ষায় এবার আসার মতো। আমি 4 স্টার দিয়েছি, তোমাদের যে সাজেশন দেওয়া আছে আমাদের পেজে ওখানে 4 স্টার দেওয়া ছিল। অলরেডি তোমরা দেখেছো যে আমাদের সাজেশন থেকে আল্লাহর রহমতে আহ, আগের দিন এবারও 85+ জৈবতে এবং গ বিভাগ থেকে। ক বিভাগ এগুলো ওর ভিতরে ইনক্লুড থাকে, ওটা আমি হিসাব করিনি, তা বাদেই 85 মার্কের মতো কমন ছিল। আচ্ছা, ঠিক আছে। জৈব তো ভৌততে 100 আপ ছিল। কেউ যদি মানে ওখান থেকে 3 স্টার 4 স্টারও পড়ে যেত, তাও ওখান থেকে সে 50 60 70 মার্কের মতো সে অ্যান্সার করতে পারতো। ঠিক আছে। আচ্ছা, আমরা সাজেশন দিই অ্যানালাইসিস ভিত্তিক আর কি, এখানে সব অ্যানালাইসিস করে দেওয়া হয় সব কিছু। আমাদের একাডেমিতে সব ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, সবার জন্যই যাতে উপকারিতা হয়। আমরা বলয় উন্মুক্তকরণ পদ্ধতিতে সিলিকনের
প্রস্তুতি। এটা দেখিয়ে আজকের ক্লাস আমি শেষ করব। আশা করি তোমরা উপকৃত হয়েছো এবং তোমাদের যে বেসিক কনসেপ্ট যতটুকু দেওয়ার ছিল, পরফিন, পরফাইরিন, প্রোটোপরফাইরিন, আয়রন প্রোটোপরফাইরিন, এগুলো নিয়ে যে কনফিউশনটা ছিল, আশা করি আজকের ক্লাসটা থেকে তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আশাবাদী যতটুকু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী এটা হলো অধ্যায় আমাদের অধ্যায় 4 এর অধ্যায় 4 এর একটা কোশ্চেন। বাকি কোশ্চেনগুলো আমরা দেখিয়েছিলাম। তাহলে এখানে অধ্যায় 4 এর ভিতরে এখানে একটা ছিল বলয় উন্মুক্তকরণ পদ্ধতি সিলিকনের প্রস্তুতি বা পলিসিলিকনের প্রস্তুতি। পরীক্ষায় যদি এভাবে আসে যে পলিসিলিকনের একটা প্রস্তুতি লিখো বা 2টা প্রস্তুতি লেখো, তাহলে তোমরা এখান থেকে একটা প্রস্তুতি এখান থেকে দিবা। আর একটা আমার পিডিএফ এ দেওয়া ছিল, ওখান থেকে একটা দিবা, অ্যাড করবা বা বই থেকে যেকোনো একটা অ্যাড করবা। আচ্ছা, তাহলে এখন আমরা এই প্রস্তুতিটা কিভাবে করব? আচ্ছা, এখন পরীক্ষায় যদি এটা অনেকের কনফিউশন, ভাইয়া কৌশল দিব কিনা? আচ্ছা, এখন তোমাকে যদি পরীক্ষায় 2টা প্রস্তুতি চায়, যে সিলিকনের 2টি প্রস্তুতি লিখো, তোমার মার্ক থাকে ধরো 4 মার্ক, তাহলে সেভাবে বন্টন হবে। এইটা শুধু এটুক দিবা তখন, এইটাই 2, আর ওখান থেকে বই থেকে যে কোনো আরেকটা দিবা, ওইটাই 2 ধরো। তাহলে 2 দিয়ে 4 করে তুমি পেয়ে যাও আশা করি, আর কিছু দরকার হবে না। কিন্তু যদি তোমাকে বলে যে পলিসিলিকনের, এইটা বলে যে বলয় উন্মুক্তকরণ পদ্ধতিতে সিলিকনের প্রস্তুতি বর্ণনা করো বা লিখো, যাই বলুক, কিন্তু কোশ্চেনের মার্ক আছে 4, আমি আশা করি বোঝাতে পারতেছি, অথবা 6, ঠিক আছে? কিন্তু কোশ্চেন একটা, সিলিকনের প্রস্তুতি বা বলয় উন্মুক্তকরণ পদ্ধতি ছিল, তখন তুমি এখানে মূলনীতি তো বলবাই, মূলনীতি মানে এক ধাপে তো প্রস্তুতি দেখাবাই, পাশাপাশি তুমি প্রস্তুতিটা কিভাবে হয় তার যে বিক্রিয়ার কৌশল, এটাকেও ইনক্লুড করে দিতে হবে। এগুলো খুবই ইজি, জাস্ট একটা মনোমারগুলো একটার সাথে একটা, শিকলটা খুলবে, একটার সাথে একটা গিয়ে অ্যাড হবে, এই। আচ্ছা, তাহলে একটু আমি দেখাচ্ছি তোমার। আচ্ছা, তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো, তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে মেনশন করতে পারো, অথবা শেয়ার করে দিতে পারো, অথবা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ যদি থাকে তোমাদের কলেজের, তোমরা সেখানেও শেয়ার করতে পারো। আশা করি আমাদের ক্লাসগুলো থেকে তোমরা সর্বোচ্চ উপকৃত হবে। আমরা ট্রাই করি সবসময় কোয়ালিটি মেনটেন করে আমরা ক্লাস নেওয়ার ট্রাই করি, সবকিছু বেসিক থেকে গুছিয়ে যাতে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। বিশেষ করে ভৌত রসায়ন অনেকের কাছেই কঠিন মনে হয়, কিন্তু আমাদের ক্লাসগুলো যদি তুমি দেখো, ইউটিউবে অলরেডি কিছু দেয়া আছে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা লাইন বিস্তারিত অ্যানালাইসিস করে আমরা কোনটা কোন সূত্র থেকে কিভাবে আসলো, কেন আসলো, সবকিছু দিয়ে স্টুডেন্টদেরকে একদম সহজভাবে ধারাবাহিকভাবে বোঝানোর ট্রাই করি। পাশাপাশি বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলোরই আমরা এভাবে করে বেসিক থেকে অধ্যায় ভিত্তিকভাবে আমরা বিগত যে প্রশ্নগুলো ছিল এই অনুযায়ী আমরা সাজাই, যতটুকু দরকার বেসিক নেই, তারপর বিগত প্রশ্নগুলো ধারাবাহিকভাবে টপিকস ওয়াইজ আর কি আমরা পড়ে। এতে তোমাদের পড়াটা ভালো মনে থাকবে। যদি এক জায়গায় থেকে এক জায়গায় একটা আর এক জায়গায় একটা বিচ্ছিন্নভাবে পড়ো, তাহলে এই সিকোয়েন্সটা তোমার মনে থাকবে না, তোমার মাথায় এটা এলোমেলো হয়ে যাবে, যে পড়ার সিকোয়েন্স থাকবে না কোনো। কিন্তু আমাদের এখানে আমরা শুরু থেকে যারা স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, ওদের একদম ক্লাসটা অধ্যায়ভিত্তিক সাজানো থাকে। ওরা ওভাবে সিকোয়েন্স মেনটেন করে নোট করে পরীক্ষার আগে জাস্ট নোটগুলো একবার পড়ে গেলেই আশা করি এর বাইরে কিছু দরকার হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এভাবে করেই প্রস্তুতি নিতে হয় আসলে। কেমিস্ট্রির মতো সাবজেক্ট পরীক্ষার আগে 1-2 মাস পরে আসলে দিশেহারা হওয়ার মতো অবস্থা, এটা কোনোভাবেই খুব টাফ হয়ে যায়, পসিবল না আর কি। ঠিক আছে? আচ্ছা, পসিবল হলেও খুব কঠিন। ঠিক আছে, তাহলে আমরা দেখি অক্টামিথাইল সাইক্লোটেট্রাসাইলোক্সেনকে, খুব বড় একটা নাম, অক্টামিথাইল সাইক্লোটেট্রাসাইলোক্সেন, এইটাকে আমরা কি করব এখন? অ্যাসিড প্রভাবক বা ক্ষার প্রভাবকের সাথে আমরা যদি কি করাই, বিক্রিয়া করাই। আচ্ছা, 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করালে এখান থেকে কি হবে? পলিডাইমিথাইল সিলোক্সেন বা সিলিকন পলিমার, সিলিকন পলিমার বা পলিসিলিকন, এভাবে আসে। অনেক সময় আসে যে পলিসিলিকন, পলিসিলিকন মানে কিন্তু সিলিকন পলিমার কি বোঝাচ্ছে, আর তখন পলিমার কথাটা থাকে না। আর এখানে কিন্তু সিলিকন পলিমার মানে সিলিকন রিলেটেড যে যৌগগুলো আছে তাদের পলিমার। আচ্ছা, এদের তাহলে এখানে সংকেতটার নাম কি? ডাইমিথাইল ডাইমিথাইল সিলোক্সেন। মাঝখানে একটা সিলিকন থাকবে, একটা অক্সিজেন থাকবে, দুই পাশে দুইটা মিথাইল, এই জন্য ডাইমিথাইল। পলি ডাইমিথাইল সিলোক্সেন, পলি মানে এখানে অসংখ্য এরকম একটার সাথে একটা যুক্ত হতে পারবে। এই প্রস্তুতি হয়ে গেল আমাদের। তাহলে অক্টামিথাইল সাইক্লোটেট্রা সাইলোক্সেনকে অ্যাসিড প্রভাবক বা ক্ষার প্রভাবকের উপস্থিতিতে 273 কেলভিন তাপে উত্তপ্ত করলে
এখান থেকে যে পলিমারটা তৈরি হয় সেটাই হলো পলিসিলিকন বা সিলিকন পলিমার অথবা পলিডাইমিথাইল সিলোকজেন। খুব সহজ। আচ্ছা, এখন আমরা দেখি যে একটু বিস্তারিত দেখি যে কিভাবে আসলে এখানে মানে বিক্রিয়াটা হয় আর কি, ভিতরে কিভাবে হয়, শিকলটা এখানে চক্রটা কিভাবে ভাঙে আর কি, চক্রটা ভেঙে কিভাবে মুক্ত শিকল হয়, এটা একটু আমাদের জানতে হবে। তাহলে এখানে অক্টা মিথাইল কেন এখানে? আচ্ছা, কারণ এখানে 8টা কিন্তু মিথাইল গ্রুপ আছে এখানে, 2 4 6 8। প্রত্যেকটা সিলিকনের সাথে 2টা করে মিথাইল গ্রুপ, একটা সিলিকনের সাথে একটা সিলিকনের মাঝখানে একটা করে অক্সিজেন আকারে এখানে সেতু আকারে যুক্ত থাকে। আছে, এখন আমরা একটু দেখি বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এটা হলো তোমাদের যে পলিমার যে সাবজেক্ট আছে ওখানেও আছে এটা, যে অ্যানায়নিক যে পলিমারিক কৌশল বা ক্যাটায়নিক পলিমারিক কৌশল, আমরা সরি ক্যাটায়নিক না, এটা হলো অ্যানায়নিক অ্যানায়নিক পলিমারিক কৌশল যদি বলে তখন এই ধরনের কৌশল দিলেই এনাফ হয়ে যায়। আচ্ছা, ক্যাটায়নটা আবার আলাদা। আচ্ছা, তাহলে আমরা দেখি বিক্রিয়ার কৌশল। তাহলে প্রথম ধাপ হলো ইনিশিয়েশন ধাপ বা সূচনা ধাপ। আমরা যেটা পলিমারে তোমরা এরকম পড়েছো, ইনিশিয়েশন, টার্মিনেশন, এরকম সমাপ্তি ধাপ, প্রোপাগেশন ধাপ, এরকম বিভিন্ন ধাপ আছে কিন্তু। তাহলে এখানে আর আমাদের অত কিছু দরকার নেই, আমাদের কৌশলটা বলবো যে এখানে কিভাবে হয়। তাহলে এখানে ক্ষারীয় মাধ্যমে, এখানে আমরা আগেই বলেছি, ধরো এখানে ক্ষারীয় মাধ্যম ধরি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা যে কোনো ক্ষারীয় মাধ্যম, সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারীয় মাধ্যমে এখানে যে হাইড্রোক্সিল আয়নটা থাকে, এই হাইড্রোক্সিল আয়নটা এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। মানে সে কেন্দ্রীয় কোনো পরমাণুকে সে কি করে, ইলেকট্রন সরবরাহ করে বা অ্যাটাক করে, ইলেকট্রন সরবরাহ করে। বিক্রিয়ার কৌশলে আমরা এগুলো বিস্তারিত দেখিয়েছিলাম। আচ্ছা, তাহলে ফলে এখানে কি হয়, সিলিকন এবং অক্সিজেনের বন্ধনটা ভেঙে যায়। তাহলে মূল কনসেপ্টটা কি, এখানে ক্ষারীয় মাধ্যমে, আমি এখানে কিন্তু ব্যাখ্যা নেই, তারপর আমি তোমাদের কিন্তু মেন কনসেপ্টটা মানে বুঝাচ্ছি। ক্ষারীয় মাধ্যমে হাইড্রোক্সিলটা এখানে কি হবে, এটা কি করবে, তোমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। সে যে চক্রাকার যে অক্টামিথাইল সাইক্লোটেট্রা সিলোকজেন, টেট্রাসাইলোকজেন অথবা এটাকে সিলোকজেন আমরা বলতে পারি, টেট্রাসিলোকজেন বলাটাই বেটার হবে। আচ্ছা, টেট্রাসিলোকজেন যে যৌগটা ছিল, আচ্ছা, তাহলে অথবা সাইলোকজেন বলে অসুবিধা নেই। তাহলে এই যৌগটার ভিতরে যে সিলিকন এবং অক্সিজেনের বন্ধন ছিল, সেই বন্ধনটাকে কি করবে, সে যখনই এখানে অ্যাটাক করবে নিউক্লিওফাইল হিসেবে, তখন এখানে যে অক্সিজেনের সাথে বন্ধন ছিল এই বন্ধনটা ভেঙে যাবে। আচ্ছা, বন্ধনটা ভেঙে গিয়ে সে আর চক্র থাকবে না, সে তখন একটা উন্মুক্ত শিকলে পরিণত হবে বা একটা রৈখিক, উন্মুক্ত শিকল না, একটা রৈখিক একটা শিকলে পরিণত হবে। মানে চক্রটা ভেঙে গিয়ে একটা রৈখিক শিকলে পরিণত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটার সাথে কিন্তু এখানে CH3 CH3 CH3, তারপর এখানে এই যে যেটা যুক্ত হয়েছে, এই যে হাইড্রোক্সিল আয়নটা কিন্তু যুক্ত হয়েছে সিলিকনের সাথে। তাহলে এখান থেকে এরা ভেঙে গিয়ে একদম এইটা সোজা হয়ে গেছে একদম, এটা এখান থেকে মানে চক্রটা ভেঙে গেছে। তাহলে তার শুরু হয়েছে কিভাবে, অ্যাটাক করলে এইটা দিয়ে শুরু হয়েছে, তারপর এইটা, তারপর এই অক্সিজেন এখানে, তারপর এই সিলিকন এখানে, তারপর এই অক্সিজেন এখানে, তারপর এই সিলিকন এখানে, তারপর এভাবে করে একদম দেখো একদম সরল একটা শিকল তৈরি, এই সিলিকন এখানে, আর এটার সাথে যে অক্সিজেন ছিল এই অক্সিজেন হলো এখানে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা মূলত এখানে একটা মাইনাস চার্জ থাকবে এখানে, কারণ এখানে বন্ধনটা ভাঙার সময় সে বন্ধন জোরে যে ইলেকট্রনটা ছিল সেটা সেটা টেনে সে নিজের কাছে নিয়ে চলে আসছে, সেই জন্য এখানে একটা ঋণাত্মক চার্জ চলে আসবে। তাহলে প্রথম ধাপটা আমরা বুঝলাম, সূচনাকরণ ধাপ। ঠিক আছে, এখন পরের ধাপে কি হবে, প্রোপাগেশন, এটাকে বলা হয় পলিমারের ভাষায় প্রোপাগেশন। প্রোপাগেশন মানে হলো শৃঙ্খল বৃদ্ধি, মানে শিকলটা ধীরে ধীরে বড় হবে। আচ্ছা, এখন পরবর্তীতে কি হবে, এই যে উন্মুক্ত শিকলটা ছিল, উন্মুক্ত শিকলের যে এখানে একটা যে ঋণাত্মক চার্জ ছিল, আচ্ছা, ঋণাত্মক অক্সিজেন আয়ন ছিল, সেটা কি করবে, সে আর একটা অক্টামিথাইল সাইক্লো টেট্রাসিলোকজেন বা সাইলোকজেনের সাথে সে কি করবে, যুক্ত হবে, বা এই অক্সিজেনটা এটা এখানে কি করবে, আবার একে অ্যাটাক করবে। এটা হলো দ্বিতীয় যে এখানে মনোমারটা ছিল বা যে অক্টামিথাইল সাইক্লোটেট্রাসিলোকজেন যে অণুটা ছিল, সেটার সিলিকনকে সে কি করবে, কোনটা, এই যে অক্সিজেন, এখানে কিন্তু একটা মাইনাস চার্জ আছে, এটা এখানে অ্যাটাক করবে। তাহলে অ্যাটাক করলে আবার কি হবে, আবার এটাও ভেঙে যাবে। তাহলে এরকম যতবার অ্যাটাক করবে প্রত্যেকটা থেকে এরকম একটা করে এরকম শিকল বের হবে। তাহলে এটাকে ভেঙে গেলে এটাও আবার এটার সাথে গিয়ে অ্যাড হয়ে যাবে, তারপর এটার মাথায় আবার একটা কি অক্সিজেন এরকম থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে ছিল কয়টা, এখানে সিলিকন 1 2 3 4, 1 2 3 4টা ছিল। পরে এইটা ভাঙার পরে আরো কিন্তু 1 2 3 4টা অ্যাড হয়েছে, 1 2 3 4 আরো কিন্তু 4টা অ্যাড, টোটাল কিন্তু 8টা হয়েছে।
এভাবে এখন পরবর্তী ধাপে আবার যদি একটা আসে, আবার ৪ টা যোগ হবে, ১২ টা হবে। আবার একটা আসলে আবার ৪ টা যোগ হবে। এভাবে করে চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এইটাই মূলত পলিমার। পলিমার মানে এরকম অসংখ্য অণু একটার পর একটা বা শিকল আকারে এরকম একটা নির্দিষ্ট রিপিটিং ইউনিটের মাধ্যমে একটার সাথে একটা গিয়ে এরকম করে পরস্পর যুক্ত হতে থাকবে। এজন্য এদেরকে বলা হয় পলিমার অণু। শেষ আমাদের প্রক্রিয়াটা। তাহলে এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকবে এবং দীর্ঘ শিকলযুক্ত একটি সিলিকন পলিমার তৈরি করবে। তাহলে এখানে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এরকম আরো ধাপ হবে। ১, ২ এরকম দেখাইছে জাস্ট এরকম আরো ধাপ হবে। হওয়ার পরে সর্বশেষে গিয়ে আমরা একটা পলিমার পেয়ে যাব এখানে। যে পলিমারটার নাম হলো পলিডাইমিথাইল সিলোকসেন অথবা পলিসিলিকন। আমি নামগুলো একটু বলে দেই। এগুলো কনফিউশন হয় অনেকের। পলিসিলিকন অথবা আমরা বলতে পারি সিলিকন পলিমার। এই অল্টারনেটিভ এরকম নাম আছে। অথবা এর যদি মানে এর যদি এমনি নাম দিতে চাও তাহলে পলিডাইমিথাইল সিলোকসেন। এভাবে করে। ঠিক আছে। তাহলে কারো যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে অথবা আমাদের সাপোর্ট গ্রুপ আছে, এখানে জানাতে পারো। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আশা করি তোমরা ক্লাসটি থেকে উপকৃত হয়েছো। তোমাদের যারা নতুন 4th ইয়ার আছো, তোমরা তোমাদের পরিচিত যারা আছে, তাদের সাথে ক্লাসটি শেয়ার করে দিতে পারো। এবং তোমরা যারা আমাদের যে মা এস এই সেশনের জন্য আমাদের যে কোর্সগুলো রয়েছে, তোমরা চাইলে আমাদের কোর্সগুলো ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। অনার্স ৪র্থ বর্ষে যারা নতুন উঠেছো, তাদের জন্য অলরেডি আমাদের ৫ টা কোর্স রেডি আছে এখানে অলরেডি। তোমরা ভর্তি হলেই ক্লাসগুলো অধ্যায়ভিত্তিক সাজানো পাবে এবং এর সাথে আবার এক্সট্রা অতিরিক্ত আমরা লাইভ ক্লাস অ্যাড করব এবং প্রত্যেকটা সেশনের সাথে আমাদের লাইভ ক্লাস থাকে, সলভ ক্লাস থাকে। যেগুলো সমস্যা হয় আমাদের আলাদা তো সাপোর্ট গ্রুপ থাকেই সবসময়। তারপর এখানে প্রত্যেকটার সাথে আমরা তোমাদের মডেল টেস্ট নিব, যে এবছরও নিয়েছিলাম। তারপর সলভ ক্লাস প্রয়োজন হলে আমরা নিব, অধ্যায়ভিত্তিক সাজেশন দিব এবং এখানে তোমার পার্শিয়াল পেমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকের আছে যে ভাইয়া আমি একসাথে শুরু করতে চাচ্ছি, যে আমাদের তো ইনকোর্স পরীক্ষা, সবগুলো সাবজেক্ট তো পড়তে হবে। তাহলে সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হয় একসাথে পে করতে। সেক্ষেত্রে আমরা কিছু শর্তের মাধ্যমে আমরা পার্শিয়াল পেমেন্ট সুবিধা দিয়ে থাকি, যাতে স্টুডেন্টরা ধাপে ধাপে পে করে দিয়ে দিতে পারে। ঠিক আছে? তাহলে ৫টা কোর্স তোমরা এখন খুব অল্পতেই পেয়ে যাচ্ছ। এটা আরও ফি ছিল, যেহেতু এখন আমরা অলরেডি অনেকগুলো ক্লাস রেকর্ড হয়ে গিয়েছে। এজন্য আমরা সবগুলো যারা একসাথে ভর্তি হবে তাদের জন্য 10% ডিসকাউন্টে ৩৯৯০ টাকায় ভর্তি হতে পারবে। আর চাইলে তোমরা আলাদাভাবেও ভর্তি হতে পারবে। আচ্ছা সেক্ষেত্রে ২-৩ টা কেউ ভর্তি হলে সেক্ষেত্রে আমি ডিসকাউন্টটা এপ্লাই করে দিব, আমাকে নক দিয়ে রেখো। যারা আগ্রহী, আর তোমরা এগুলো একসাথে ভর্তি হলে তোমরা আরও সাথে পলিমার যে আমার নিজের করা হ্যান্ড নোট ছিল, এই হ্যান্ড নোটটা তোমরা এখানে ফ্রি পেয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিলেই আশা করি তোমাদের বিস্তারিত জানানো হবে। তারা পেজের ইনবক্স। তারপর ১ম বর্ষের জন্য যারা ১ম বর্ষে উঠেছো, তোমাদের জন্য ২ টা কোর্স আছে, ভৌত এবং মৌলিক জৈব রসায়ন। এটা ১৫৯০ ছিল। এখন যেহেতু শেষ মুহূর্তে তোমরা ভর্তি হলে তোমাদের জন্য কিছু ডিসকাউন্ট আমরা অ্যাড করে দিব। আশা করি কম ফিতেই ভর্তি হতে পারবে। যারা আগ্রহী আমাকে নক দিয়ে রেখো। দ্বিতীয় বর্ষের আমাদের ২ টা কোর্স আছে, ভৌত ২, জৈব ২। এগুলো আমরা এভাবে অধ্যায়ভিত্তিক সবগুলো কোর্স এভাবে সাজিয়েছি। ১৫৯০ টাকা, ২ টা একসাথে ভর্তি হলে 10% ডিসকাউন্ট পাবে। আচ্ছা তারপরে সবগুলোই আমাদের এভাবে প্রত্যেকটাই মডেল টেস্ট সাপোর্ট গ্রুপ সুবিধা আছে সবগুলোর ক্ষেত্রেই। তারপর ৩য় বর্ষ অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমরা অলরেডি স্টাডি প্ল্যান তৈরি করেছি ৩য় বর্ষের জন্য। এখানে তোমরা আগ্রহী হলে যেকোনো ইয়ারেই আমি শুরু করব এবং এখানে আমরা অধ্যায়ভিত্তিক এক্সাম নিব। অলরেডি সবাই তোমরা নোট করে দিচ্ছ। এভাবে নোট করে দিতে থাকো। আমি কিছুদিন পরেই পরীক্ষার ডেট জানাবো। আচ্ছা, এখানে ভৌত রসায়ন ৩ টা আমাদের শুরু থেকে একদম লাইভ ক্লাস হচ্ছে। অলরেডি ২ টা আমরা নিয়েছি ক্লাস। এটা যারা মানে অলরেডি ভৌতর মানে আমাদের যে কনসেপ্টটাই আমরা চেঞ্জ করবো আশা করি আমরা এই কোর্সের মাধ্যমে। এর আগে তোমরা আশা করি এই ধরনের ক্লাস বা এত ডিপ লেভেল থেকে অনার্স লেভেলের ক্লাস আশা করি কোথাও নেই আমার ধারণা মতে। তারপর সন্নিবেশ জৈব ধাতব রসায়ন, এটাও আমাদের কোর্স। এগুলো রেকর্ড আছে, তোমরা ভর্তি হলে পেয়ে যাবে, সাথে লাইভ ক্লাস অ্যাড হবে। সবকিছু সুন্দরভাবে সাজানো আছে। স্ত্রী রসায়ন, বিশ্লেষণী রসায়ন, এগুলোর ফি অনেক কমিয়ে দেওয়া আছে। আচ্ছা এটা যেহেতু লাইভ কোর্স এই জন্য একটু ফিটা বেশি, কিন্তু তোমরা এবার সেই ফি অনুযায়ী আবার সাপোর্ট বা পিডিএফ কোয়ালিটি বা ক্লাস কোয়ালিটি বলে এগুলো তোমাদের কাছে তখন এগুলো কমই মনে হবে আশা করি।
তারপরেও যারা একসাথে ভর্তি হবে তাদের জন্য আমি ডিসকাউন্ট দিব 10% বা 2990। পার্সিয়াল পেমেন্ট সুবিধা থাকছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো আমাদের চারটা। আচ্ছা এছাড়া আমাদের এনটিআরসি নিবন্ধনের জন্য আমাদের দুইটা ব্যাচ চালু আছে, একটা ফাউন্ডেশন। ঠিক আছে, তাহলে যারা আগ্রহী আমাদেরকে নক দিলে হয়ে যাবে। ঠিক আছে, যারা তোমরা ভালো থাকো, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।